যোগাযোগ আছে? আপনার পাশে জন কোথায়? কয়দিন আসে নাই? শেষ ফিনিশ। আচ্ছা, আপনার পাশে জন কোথায়? হ্যাঁ, ফোন নাম্বার নেই? তো মোটামুটি সবাই আসছে। ভেরি বেসিক বিষয় আলোচনা হচ্ছে বা হবে। যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে ক্লিয়ার করে নেবেন, আর যাদের জন্য নতুন তারা উপকৃত হবে। আমি এখন গতদিন অপারেটরগুলোর নাম বলে গিয়েছিলাম, আজকে প্রত্যেকটা অপারেটর একটা একটা করে ধরবো এবং সেই অপারেটরগুলো একটা একটা করে এক্সাম্পল আর কি, একটা ভেরিয়েবল বা দুটো ভেরিয়েবল নিয়ে সেগুলোর এক্সাম্পল এক্সিকিউট করে দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো আমাদের আজকের দিন কত? ডে 9। আমি একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি। PHP operators. প্রোগ্রামিং পড়ার সময় আমাদের অনেক ধরনেরই অপারেটরের প্রয়োজন পড়বে। বিশেষ করে ম্যাথমেটিক্যাল সলিউশনের জন্য অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিকের দুইটা ভাগ আছে, অ্যারিথমেটিক ইউনারি আর বাইনারি। ডাটা অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর। কোনো লজিক্যাল প্রবলেম সলভ করার জন্য কন্ডিশনাল অপারেটর, এবং একাধিক কন্ডিশনকে টেস্ট করার জন্য লজিক্যাল অপারেটর। ঠিক আছে, চারটে ইম্পর্টেন্ট সেগমেন্ট আছে অপারেটরের। সেই অপারেটর সেগমেন্টগুলো আমরা আস্তে আস্তে ধরে একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমে দুটো ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, রেসপন্স করতে হবে। আমি বলছি আমার যে অপারেটরটা অ্যারিথমেটিক অপারেটরের দুইটা ভাগ আছে, বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর কোনগুলো? আমরা জানি প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর রিমাইন্ডার। এই পাঁচটাকে বলা হয় বাইনারি অপারেটর। বাইনারি কেন বলি? আমি যদি দুইটা ভেরিয়েবল নিয়ে এখানে কাজ করি, যে লাইক ইকো ডলার ফার্স্ট নাম্বার প্লাস, এটা দিলে কোনো কিছু মিন করে? এটা এরর আসছে, খেয়াল করেছেন? এরর আসছে না? আমি যখন ফার্স্ট নাম্বার প্লাস বলছি এরর দেখাচ্ছে, বাট আমি যদি এই কাজটা করি কি হচ্ছে? আমার এররটা চলে যাচ্ছে। তার মানে প্লাস অপারেটরটা শুধু লেফটে বা শুধু রাইটে অপারেন্ট দিলে কাজ করবে না, কাজ করবে দুইটা অপারেন্ট নিয়ে। আমরা জানি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা ভাগশেষ যাই বার করতে যায় না কেন, আমাকে দুইটা অপারেন্ট নিয়েই কাজ করতে হবে। আচ্ছা, তো দুইটা ভ্যালু নিয়ে কাজ করে বলে এদেরকে বলা হচ্ছে কি? বাইনারি অপারেটর। এখন আমরা বলি যে আউটপুট কি হবে? 300। হ্যাঁ, ভিডিও অন করা আছে। আমার আউটপুটটা 300। এখন আমি যদি বলি এরকম একটা কিছু, তোমার ফার্স্ট নাম্বারটা হচ্ছে -100 আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে 200, আউটপুট কত হবে? আউটপুট হবে 100, তাই না? আউটপুটটা আমার 100। সো আমরা প্লাস অপারেশনটা জানলাম। একইভাবে আমরা যদি মাইনাস করি, যে লাইক মাইনাস,
আমার ফার্স্ট নাম্বারটা -100, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 200, আমি বলেছি ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড 100, আউটপুট কত হবে? -300 আউটপুট কাজ করছে, তাই না? -300। এখন আমি যদি এখানে মাল্টিপ্লিকেশন করি কি হবে? 100 আর 200 মাল্টিপ্লাইড হবে, আর একটা আছে মাইনাস, যেহেতু একটা মাইনাস আছে তার মানে কি টোটাল ভ্যালুটা মাইনাস হয়ে যাবে, তাই না? সো আমার আউটপুট কত হবে? -20,000। এরপরে আসি পরের অপারেটর নিয়ে, ডিভিশন করলে কি হচ্ছে? অর্ধেক হয়ে যাবে, তাই না? 100-কে যদি 200 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 0.5, এবং সেই ভ্যালুটাও কি হবে? মাইনাস ভ্যালুই হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? এবার আমি যদি বলি যে না, আমি আপনাদের কথা অনুযায়ী এখানে পার্সেন্টেজ ইউজ করছি, অ্যাকচুয়ালি এটা কি পার্সেন্টেজ? হ্যাঁ, এটাকে মডিউলার সাইন বলা হয়ে থাকে। মডিউলার সাইনটা কাজ কি? ভাগশেষ দেখানো, রাইট? এখন আমি যদি -100-কে 200 দিয়ে ভাগ করি, আমার ভাগশেষ কত হবে? -100। 100-কে 200 দিয়ে ভাগ করলে তোমার ভাগশেষ 100ই হবে, যেহেতু সাইন মাইনাস, সো মাইনাসই হবে। বোঝা যাচ্ছে? আপনি ভেতরে যান, ওখানে গিয়ে বলেন যে ল্যাপটপে কাজ করা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। তাহলে আমরা 5টা অপারেটর, ভেরি বেসিক লেভেলের 5টা অপারেটর দেখলাম, যাদেরকে আমরা বলছি অ্যারিথমেটিক বাইনারি অপারেটর। আলোচনা হচ্ছে কি দিয়ে? আমার অ্যারিথমেটিক বাইনারি অপারেশন দিয়ে। এখন আমি যদি বলি যে না, আমাদের আরও কিছু অ্যারিথমেটিক অপারেটরস আছে, সেই অ্যারিথমেটিক অপারেটরসগুলোর মধ্যে আছে ইউনারি, এবং ইউনারি অপারেটরগুলোর মধ্যে আমরা পাচ্ছি প্লাস প্লাস, মাইনাস মাইনাস আর নেগেশন। প্লাস প্লাসকে বলা হয় ইনক্রিমেন্ট, মাইনাস মাইনাসকে বলা হয় ডিক্রিমেন্ট, আর ব্র্যাকেটের মধ্যে যে মাইনাসটা দিয়েছে এটাকে বলা হয় সাইন ইনভার্টার বা নেগেশন সাইন। আমরা বলছি সাইন ইনভার্টার বা নেগেশন সাইন। এখন এখানে যদি আমি কোনোভাবে প্লাস প্লাস বসাই, আমার সিনট্যাক্স কি ঠিক আছে? মাইনাস এটা ঠিক আছে, বাট মাইনাস কি সাবট্রাকশন হিসেবে কাজ করে, আবার কি যখন একটা অপারেন্ট নিয়ে কাজ করে তখন অলওয়েজ কাজ করে কোথায়? লেফটে। হ্যাঁ, অলওয়েজ লেফটে থাকে। রাইটে কি থাকে? ভেরিয়েবল অথবা ভ্যালু থাকে। সো আমি নেগেশন সাইনটা দিয়ে শুরু করছি। নেগেশন সাইনটার কাজ হচ্ছে ভেরিয়েবলের ভেতরের ভ্যালুর সাইনকে চেঞ্জ করা। ভেরিয়েবলের ভেতরের কি ভ্যালু আছে? 200, সে আউটপুট দেখাবে কি? -200। এখন আমার যদি ভেরিয়েবলের ভেতরের ভ্যালুর মধ্যে আমি রেখে দেই -200, আমার আউটপুট দেখাবে কি? +200। তার মানে সে সাইনকে চেঞ্জ করে দিচ্ছে। সো আমার অপারেটর, আমাকে যদি কখনো কেউ এভাবে লিখে দেয়, খাতায় লিখে বলে যে এই সাইনটা কি, আমাকে বলতে হবে কি? নেগেশন অপারেটর। যদি কোনো অপারেটরের কথা জিজ্ঞেস করে, বা আমরা যদি কোনো কোশ্চেন করি খাতায় যে লিখেন এটা একটা সিনট্যাক্স দেওয়া আছে, এইটা মার্ক করে দেওয়া হচ্ছে, এই জিনিসটা কি, আমাকে বলতে হবে কি? নেগেশন অপারেটর। বাট যদি দুইটা ভেরিয়েবলের মাঝখানে থাকে তখন ওটাকে বলতে হবে কি? সাবট্রাকশন অপারেটর। হ্যাঁ, সাবট্রাকশন অপারেটর অথবা কি মাইনাস সাইন। বোঝা যাচ্ছে? সো কনফিউজ করার জন্য এটা বলতে আমরা পারি যে কোনটা কি আমাকে নির্দিষ্ট করে বলতে হবে, কিন্তু আমাদের ওভাবেই বলা আছে যে আমরা নির্দিষ্ট করে প্রতিটা পয়েন্ট দেখাচ্ছি এবং আলোচনা করছি, এবং আমরা না পেরে যেন বলতে না পারি যে আমাদের এগুলো শেখানো হয় না, এই কারণে রেকর্ডও করছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো সিম্পল বিষয়। হয়তোবা আজকে আমাদের তো আর 2টা ক্লাস পর 1 মাস হবে, তাই না? 2 সপ্তাহ পরে একটা HTML, CSS এবং বেসিক লেভেল PHP-র উপরে থিওরিটিক্যালের ছোট্ট একটা এক্সাম আসতে পারে, ঠিক আছে? এবং সেটা তার আগের উইকেই আমরা ডিক্লেয়ার দিয়ে দিব। ছোট্ট একটা থিওরিটিক্যাল এক্সাম, লাইক 1 আওয়ারের একটা এক্সাম, যেখানে থিওরিতে ছোট কিছু কোশ্চিন থাকবে এবং প্র্যাকটিক্যাল MCQ টাইপের কিছু কোশ্চিন থাকবে, ঠিক আছে? যেগুলো আমরা অ্যাকচুয়ালি এখানে সলভ করব বসে, এবং যা আমরা শিখেছি তার মধ্যে থেকেই, রাইট? এবং কোশ্চিনগুলো করবো ঠিক ওভাবে
যে আমাদের ইভ্যালুয়েশনের জন্য সময় যে টাইপের কোশ্চেন করা হবে ঠিক ওই রকম আমরা জানি যে কিভাবে ইভ্যালুয়েট করা হবে। সো আমরা যদি আপনাদের একটু প্র্যাকটিস করিয়ে দেই, যারা ইভ্যালুয়েট করবে আপনাদের সেখানে কি ফেস করতে কি সহজ হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা অপারেটরগুলো শিখছিলাম, আমরা একটা অপারেটর নেগেশন অপারেটরটা শিখলাম। এখন আসছি আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টে। ইনক্রিমেন্ট দুই জায়গাতেই ইউজ করা যায়, ভেরিয়েবলের লেফটেও ইউজ করা যায়, ভেরিয়েবলের রাইটে ইউজ করা যায়। লেফট ইউজ করলে এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। নামটা কি? প্রি ইনক্রিমেন্ট। আগে ইনক্রিমেন্ট হবে, আগেই ইনক্রিমেন্ট হবে, তারপরে ভ্যালুটা কোথায় রেখে দেবে? ওই সেকেন্ড নাম্বারের মধ্যে। আমি যদি এখন ইকো করি আমার আউটপুট কত আসবে? 201। 201, কারণ আমার সেকেন্ড নাম্বারের ভেরিয়েবলে ভ্যালু আছে 200, তার সাথে 1 যোগ করে 201 করে রাখবে। আমি যদি সেভ দিয়ে দেই, মাইনাস আছে না, প্লাস 1 করলে কি হবে? মাইনাস হয়ে যাবে না? আমি যদি মাইনাস 200 সাথে প্লাস 1 করি তাহলে কি হবে? মাইনাস 199। আমার যদি এটা পজিটিভ 200-এ থাকতো তাহলে কি হতো? 201 হতো। আমি পজিটিভই রাখি, আদারওয়াইজ কনফিউজড হয়ে যাবেন যে প্লাস প্লাস করাতে এটা মাইনাস হয়ে যাচ্ছে কেন, তাই না? আমরা পজিটিভ ভ্যালুতেই রাখি। আচ্ছা, এখন এটাকে বলা হচ্ছে, আমরা জেনে নেই, এটাকে বলা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। আবারও বলছি, আমরা এই বিষয়গুলো আমি বারবার উল্লেখ করার কারণ হচ্ছে এগুলো আমি কোশ্চেন আকারে দিতে পারি, যেহেতু আমি বলেছি আমি দিবই। সো প্রি ইনক্রিমেন্ট এটাকে বলা হচ্ছে কি? পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট যদি আগে থাকে, পোস্ট যদি পরে থাকে। এখন আউটপুট কত আসবে? 200-ই দেখাবে, কারণ ইনক্রিমেন্টটা কখন হয়েছে? পরে হয়েছে। পরে যদি আমি কখনো দেখতে চাই, লাইক আমি পরবর্তীতে আবার সেকেন্ড নাম্বার ভেরিয়েবলটা দেখতে চেয়েছি, সো এখানে দেখাবে কত? 200, বাট এই জায়গায় দেখাবে কত? 201। সো আমার প্রথমটাও কি 200, আর ইনক্রিমেন্ট হওয়ার পর সে হয়ে যাচ্ছে কত? 201। সো একইভাবে আমি যদি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের কথা বলি, এটাকে বলা হচ্ছে কি? পোস্ট ডিক্রিমেন্ট। সো ফার্স্টে দেখাবে কত? 200, আর পরেরটাতে দেখাবে কত? 199। সো আমার আউটপুটটা ঠিকঠাক মতোই আসছে। বাট আমি যদি ডিক্রিমেন্টটাকে সামনে বসিয়ে দেই, ডিক্রিমেন্টটাকে যদি আমি সামনে বসিয়ে দেই, সেক্ষেত্রে দুই জায়গায় একই ভ্যালুই দেখা যাচ্ছে। সো আমরা বিষয়টা দেখতে পারলাম যে অপারেটর সেগমেন্টে যে অ্যারিথমেটিক অপারেটরগুলো আছে সিম্পল, এবং এর ইউজটাও কি? ইজি। আমরা যখন যেভাবে এটাকে ইউজ করতে চাইবো ইউজ করতে পারি। আমি যদি কখনো ইনক্রিমেন্ট করাতে চাই ইনক্রিমেন্ট সাইন ইউজ করব, যদি কখনো ডিক্রিমেন্ট করাতে চাই ডিক্রিমেন্ট সাইন ইউজ করব, যদি কখনো ম্যাথমেটিক্যাল অপারেশন চাই উপরের অপারেটরগুলোর ইউজ করব, যদি সাইন চেঞ্জ করতে চাই আমি সাইন ইনভার্টারের ইউজ করব। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোর মধ্যে আছে মেইন অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল, যেটা আমরা এই উপরেই রেখেছি। ইকুয়ালটাকে কি বলা হচ্ছে? অ্যাসাইনমেন্ট অপারেটর, যার কাজ রাইট সাইডের ভ্যালু লেফটে অ্যাসাইন করা, এবং লেফটে যা থাকুক না কেন। এখন আমরা এখন পর্যন্ত শুধু ভেরিয়েবল জেনেছি। সো ভেরিয়েবল একটা ভ্যালু হোল্ড করে, রাইট? ভেরিয়েবল একটা ভ্যালু হোল্ড করে। সো এটা অত্যন্ত পাওয়ারফুল একটা অপারেটর। আমি যদি বলি যে লেফট সাইডে ভেরিয়েবল, রাইট সাইডে ভ্যালু, সে একটা ভ্যালু ভেরিয়েবলে অ্যাসাইন করবে। লেফট সাইডে একটা কিছু দেওয়া আছে, একটা নেম, রাইট সাইডে একটা অ্যারে, সো এই নেমটাও কি হয়ে যাবে? একটা অ্যারে। সো অ্যারের ক্লাসে সেটা আমি আলোচনা করব। বাট অন্যান্য অপারেটরগুলোর মধ্যে কি আছে? ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, অ্যান্ড মডিউলাস ইকুয়াল, সাথে আরেকটা আছে ডট ইকুয়াল। সো এই কয়টা ট্যাগ হয়েছে? 6, 7,
7টা অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা কিন্তু পেয়েছি। মেইনটা কি ইকুয়াল, তার সঙ্গে বাকি অ্যারিথমেটিক অপারেটর এবং একটা স্পেশাল অপারেটর কনক্যাটেনেশন অপারেটর মিলিয়ে কিন্তু আমার সকল অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন যদি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো সম্পর্কে জানতে চাই, ইকো আমি যদি বলি ফার্স্ট নাম্বার যার ভ্যালু দেওয়া আছে -100, আর আমি যদি বলি প্লাস ইকুয়াল সেকেন্ড নাম্বার, সেক্ষেত্রে আমার আউটপুট কত হবে? হ্যাঁ 100 হবে না? -100 প্লাস 200 মাইনাস না, ভ্যালুটা তো মাইনাস, একটু কনফিউজড হয়ে যাচ্ছেন। আমি এটাকে পজিটিভই রাখি না, মাইনাস দেওয়াতে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, সহজ পদ্ধতিতেই যাই তাই না? আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে আমার ভ্যালু হবে কত? 300। অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে দু একজন আছে যাদের জন্য আরও সহজ বোঝাবে, তাই না? তো আমরা যদি বলি এরকম ফার্স্ট নাম্বার ইকুয়াল ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, এই উপরের লাইনটা এবং নিচের লাইনটা এক্স্যাক্টলি কি সেম। সো কোনটা লেখা সহজ? উপরেরটা। লেখা সহজ কোনটা? বোঝা সহজ নিচেরটা। সো আমরা যেহেতু বুঝতে পেরেছি, লিখবো কোনটা? উপরেরটা। হ্যাঁ, কারণ উপরে একবার কম লিখতে হচ্ছে ভেরিয়েবলের নামটা, তাই না? এবং এটা একটু স্মার্ট প্রসেস। হ্যাঁ, এটাকে শর্ট হ্যান্ড ইউজ বলা হয়, এটাকে শর্ট হ্যান্ড অপারেটর অ্যাসাইনমেন্টের। তো আমরা এইভাবে লেখার চেষ্টা করব, বাট চিন্তা করে নিব সবসময় কি নিচেরটার মতো করে। সো আমরা আউটপুট হিসাবে পাচ্ছি কি 300। এবার যদি এখান থেকে মাইনাস ইকুয়াল বলি -100, আমি যদি মাল্টিপ্লিকেশন বলি 20,000, আমি যদি ডিভিশন বলি 0.5, আমি যদি রিমাইন্ডার বলি আমাকে বলবে 100, রাইট? আর আমি যদি এবার ডট ইকুয়াল বলি 100 200 পাশাপাশি দেখাবে। ডটের কাজ কি? ভ্যালুগুলোকে পাশাপাশি কনক্যাট করে দেওয়া, তাই না? ডটের কাজ ভ্যালুগুলোকে পাশাপাশি কনক্যাট করে দেওয়া। সো এই যা করবে সে 100 আর 200 পাশাপাশি বসিয়ে দেবে। সো কনক্যাটেনেশন অপারেটর, কনক্যাট সে সব কিছু নিয়ে কাজ করতে পারে, নাম্বার হোক, স্ট্রিং হোক, ঠিক আছে, বা রিয়েল ভ্যালু হোক, সে সবাইকে কি করবে? পাশাপাশি বসিয়ে দেবে। অ্যাসাইনমেন্ট অপারেটরে কারো কোনো কোশ্চিন আছে? এটা অ্যাকচুয়ালি স্ট্রিংই হয়ে যায়। কন্ডিশনাল অপারেটর, এবং কন্ডিশনাল অপারেটর এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, যে এই সেগমেন্টটা আমাদের খুব ভালো মতো ধরতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? কন্ডিশনাল অপারেটর সেগমেন্ট, এবং কন্ডিশনাল অপারেটর সেগমেন্টে যেগুলো আছে এগুলো আমরা মোটামুটি জানি। গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল 8-9 অঙ্ক থেকে করেছি, তাই না? এবং 7-এর ম্যাথমেটিক্সের বইও কিন্তু এটা আরও আগে হয়তো আছে, আমার জানা নেই। আমাদের সময় অনেক পরে ছিল, কারণ আমাদের বুদ্ধিশুদ্ধি কম ছিল, তাই না? এখন অনেক বুদ্ধি সবার, কি প্লাস পেয়ে যায় পরীক্ষা না দিও। পেপারে দেখেছিলাম, তাই না? পিএসসিতে পরীক্ষা দেয় নাই, A+ হয়ে গেছে, ওরা ফেসবুকেও এসেছিল, এই জন্য বললাম। যাই হোক, বাট অল ইন অল এখন মোটামুটি পড়াশোনার বইপত্র, যাই হোক বইপত্র কিন্তু অনেক স্মার্ট হয়েছে, তাই না? পড়াশোনার স্টাইলও অনেক চেঞ্জ হয়েছে, বইপত্রগুলো আমরা সময় মতো পেয়ে যাচ্ছি। আমাদের সময় বই আসতে জুন হয়ে গিয়েছিল। আমি কিন্তু 98-এর ব্যাচ ছিলাম এসএসসি। সো 96 যখন ক্লাস 9-এ উঠলাম আমাদের জন্য বই চেঞ্জ হয়ে গিয়েছিল, এবং ওই নতুন বই পেতে জুন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তার মানে বছরে 6টা মাস শেষ, আমাদের ক্লাসই হয় নাই সেই 6 মাস। কি মজা, তাই না? তো স্যাররা কোথা থেকে যেন একটা বই জোগাড় করেছিল, সো ওইটা ক্লাসে এনে পড়াতো,
মাঝে মাঝে ফটোকপি করে দিত, ওটা নিয়ে আমরা করতাম আর কি। এ ধরনের একটা হ্যাঁ, ফটোকপির মেশিন কি তাই পাওয়া যায়? আমরা তো গ্রামে মানুষ হয়েছে, সে অনেক দূরের রাস্তায় যেতে হয় ফটোকপির মেশিন নিয়ে আসতে। যাই হোক, এটা অনেক ডিফিকাল্ট ছিল, বই ছাড়া পড়াশোনা করাটা অনেক ডিফিকাল্ট ছিল। সো তারপরেও বাংলা ইংরেজি এগুলো কোনোভাবে ম্যানেজ করা গেল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো ব্যাপক চেঞ্জ হয়েছিল ওই সময়টাতে। সো ওই বইগুলো আমরা অনেক পরে পেয়েছি, জুনেরও পরে পেয়েছি, মনে আছে আর কি। যাই হোক, সো অনেক স্মার্ট হয়েছে। এখন কি 1 তারিখে বই পাওয়া যায়? নতুন নতুন বই আবার ফ্রিতে দেয়, আমাদের সব তো কিনতে হতো, তাই না? আচ্ছা, তো গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, আর কি আছে? ইকুয়ালিটি অপারেটর, নট ইকুয়াল, তারপরে কি আছে? আইডেন্টিটি অপারেটর এবং নট আইডেন্টিটি অপারেটর। সো এই অপারেটরগুলো আমাদের বুঝতে হবে, একটু ভালো মতোই বুঝতে হবে। কারণ কি, আমরা যখন কোনো প্রবলেমকে, কোনো একটা লজিক্যাল প্রবলেম যদি কাউকে বলি যে এই প্রবলেমটা লজিক্যাল, তার মানে এটাকে সলভ করা যাবে। যদি কোনো প্রবলেম বলা হয় যে এটা কোনো লজিকই নেই, মানে ইললজিক্যাল কোনো প্রবলেম, সেটা কি কখনো সলভ করা যায়? তো বলা হয় না যে যা বলছো সব ইললজিক্যাল, সো এটার সলিউশন নেই। বাট যখনই কি লজিক্যাল ধরা হবে, তখন ওটা সলভ করতেই হবে বা করার অপশন আছে। সো লজিক্যাল অপারেটর পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের জানতে হবে কি, কন্ডিশন। ওই প্রবলেমটাকে কন্ডিশনে ট্রান্সফার করতে হবে, কন্ডিশন ট্রান্সফার করবে লজিক্যাল ভ্যালু বা বুলিয়ান ভ্যালুতে, আর বুলিয়ান ভ্যালু লজিক্যাল অপারেটরের মাধ্যমে সলিউশনের দিকে আমাদের নিয়ে যাবে, তাই না? সো আমাদের এই কন্ডিশনাল অপারেটরগুলোকে খুব ভালো মতো চিনতে হবে। কন্ডিশনাল অপারেটরের কাজ, তারা অ্যাকচুয়ালি অলওয়েজ সবগুলোই কি বাইনারি এবং দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে। অপারেন্টের ভেতরে ভ্যালু থাকতে পারে, বুলিয়ান ভ্যালু থাকতে পারে, বা ডিরেক্ট ভ্যালু, স্ট্রিং, রিয়েল, যে কোনো টাইপের ভ্যালু থাকতে পারে। বাট আউটপুট কি দেয়, রিটার্ন করে কি, অলওয়েজ ট্রু অর ফলস। মানে সে যা নিয়েই কাজ করুক না কেন, ফাইনাল আউটপুটটা কি দেবে, ট্রু অর ফলস। এখন আমার ভেরিয়েবলের মধ্যে আমি কি বসাতে পারি, ইন্টিজার, স্ট্রিং, রিয়েল, বুলিয়ান বসাতে পারি না? আমি যা ইচ্ছে তাই বসাতে পারি, এবং ওই ভেরিয়েবলটা আমি আমার এই অপারেটর দিয়ে টেস্ট করতে পারি। বাট ফাইনালি সে আউটপুট দেখাবে কি, বুলিয়ান ভ্যালু। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি যদি আমার ভেরিয়েবলের মধ্যে বুলিয়ান রাখি, এটাও বুলিয়ান, দুইটা বুলিয়ান দিয়ে টেস্ট করে আমার একটা আউটপুট আসছে কি, বুলিয়ান, সেটা সম্ভব। আবার এর ভেতরে দুইটা ভ্যালু আছে, 100 আছে, 200 আছে, রাইট? আমি যদি আউটপুট দেখতে চাই, সে কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করবে না। আমি যদি বলি ফার্স্ট নাম্বার গ্রেটার দেন সেকেন্ড নাম্বার, তখন কি কোনো ভ্যালু রিটার্ন করবে? 300, 400 এরকম কিছু রিটার্ন করবে। কি রিটার্ন করবে? ট্রু অর ফলস। আমি বুঝতে পেরেছি? সো কন্ডিশনাল অপারেটরগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এটা যদি আমরা একটু দেখি, যে ডলার ফার্স্ট নাম্বার গ্রেটার দেন ডলার সেকেন্ড নাম্বার, ইন দ্যাট কেস ফার্স্ট নাম্বার 100 গ্রেটার দেন সেকেন্ড নাম্বার 200, এটা কি, ফলস। সো আউটপুট দেখাবে কি, নাল। ওকে, পিএসপিতে ফলস নাল আর ট্রু 1। জাভাস্ক্রিপ্টে ট্রু দেখালে, মানে জাভাস্ক্রিপ্টে যদি কন্ডিশন ট্রু রিটার্ন করে, তাহলে লিখায় দেখায় ট্রু, আর যদি ফলস রিটার্ন করে, তাহলে লিখায় দেখায় কি, ফলস। বুঝা যাচ্ছে? আমরা জাভাস্ক্রিপ্টও আলোচনা করব, তখন দেখবেন যেন জাভাস্ক্রিপ্টে একদিনে 2 ঘন্টাই শেষ জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স আলোচনা। বাট আমরা পিএসপিতে এখানে অনেকেই আছে যাদের ভেরি ফার্স্ট টাইম, সো এই কারণে কিন্তু একদম স্ক্র্যাচ থেকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আগানোর চেষ্টা করছে, এবং আমাদের শিডিউলও আছে এরকম যে আমরা প্রত্যেকটা টপিকই টাচ করে করে যাব, এবং যদি কেউ না বোঝে কয়েকবার বলার চেষ্টা করব। ঠিক আছে? এখন আপনাদের মধ্যে থেকে একটু রেসপন্স করতে হবে। যদি এরকম শুনি যে না, এই জিনিসগুলো আমাদের কাছে জানা, তো আমরা সবাই জানি, এরকম নেই যে একজনও নেই যে জানে না, তাহলে আমরা কিন্তু এগুলোকে খুব দ্রুত কভার করতে পারি। বাট আমি যদি সাউন্ড না পাই, সেক্ষেত্রে আমি ধরে নিব যে এখানে 1-2জন আছে যাদের জন্য এই আলোচনাটা উপকারে আসছে। আমি কিন্তু একেবারেই বেসিক লেভেলে তো সময় দিয়ে আলোচনা করছি, বিষয়টা বোঝা যাচ্ছে? সো আপনি বলছেন, আর কেউ? সবাই কি তাই? একটু ফাস্ট করলে ভালো হয়, এরকম বলেছে।
বাকিরা ওরা তো বলবেই, হ্যাঁ 8-9 জন আছে, ওদের কথা বাদ। হ্যাঁ সেরকমই ঠিক আছে না, এটাই ঠিক আছে। আচ্ছা আমি বুঝতে পেরেছি, যেগুলোকে আমি পিক করেছি এটা ঠিকই আছে, অনেকেই আছে। হ্যাঁ সো আপনাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা সো আমার আউটপুট কি দেখাচ্ছে? নাল ভ্যালু। বাট আমি যদি বলি দিস, এবার কি ট্রু 1। আচ্ছা এবার যদি বলি গ্রেটার অর ইকুয়াল, এটা কি রিটার্ন করবে? বড় না বাট সমান, রিটার্ন করবে কি আমার ট্রু। এখন আমি যদি বলি লেস ইকুয়াল, রিটার্ন করবে কি 1। আচ্ছা বাট আমি যদি বলি শুধু লেস দেন, সেক্ষেত্রে ফলস। 200 লেস দেন 200, এটা কি হয়? এটা তো ফলস, তাই না? সো রিটার্ন করেছে ফলস। যাই হোক, আমরা 4টা অপারেটর শিখলাম, গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল। এবার আমরা ইকুয়ালিটি অপারেটরে আসি। ইকুয়ালিটি আমরা অঙ্ক করার সময় বা ম্যাথমেটিক্স যখন আমরা খাতায় করতাম বই দেখে দেখে, তখন ইকুয়াল এ ইকুয়াল বি আমরা যখন করতাম, তার মানে ধরা হতো কি এ আর বি সমান। এখন অ্যাকচুয়ালি এ ইকুয়াল বি কে বলা হয় বি এর ভ্যালু কোথায় চলে আসবে? এতে। আলটিমেট বিষয়টা কিন্তু সেমই, এর ভ্যালু বি এর ভ্যালু যদি আগের মতোই থাকে আর এর ভ্যালু যদি বিতে আসে না, এ আর বি কিন্তু সমানই হচ্ছে। বাট সমান বোঝানোর জন্য, যে দুইটা ভ্যালু সমান কিনা সেটা জানার জন্য বা টেস্ট করার জন্য আমরা ইউজ করে থাকি কি ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়াল। ডাবল ইকুয়াল ইউজ করা হয় কখন? যখন আমার শুধু জানতে হবে কি ভ্যালু সমান কিনা, আমার ডাটা টাইপ যাই থাক না কেন, আমার ভ্যালু যদি সমান হয় তাহলে রিটার্ন করবে কি ট্রু, আর ভ্যালু যদি সমান না হয় রিটার্ন করবে কি ফলস। বোঝা যাচ্ছে? এ ইকুয়াল বি মানে কি বি এর ভ্যালু কোথায় যাবে? এতে যাবে। বি যদি আগের ভ্যালু থাকে, এ আর বি কি সমান না? বিষয়টা কিন্তু সেম, যে আমরা ম্যাথমেটিক্সে যা করেছি এখানেও প্রোগ্রামিং এর বিষয়টা সেম। বাট সে কিন্তু দুইজন যে ইকুয়াল ভ্যালু সেটা মেনশন করছে না। আমি যদি ইকুয়ালিটি চেক করতে চাই এ আর বি সমান, সেক্ষেত্রে আমাকে চেক করার জন্য ভিন্ন অপারেটর ডাবল ইকুয়াল অথবা কি ট্রিপল ইকুয়াল, ইকুয়ালিটি অপারেটর অথবা আমাকে আইডেন্টিটি অপারেটর নিয়ে কাজ করতে হবে। বোঝা যাচ্ছে? সো এখান থেকে কি রিটার্ন হবে? ট্রু। ট্রু রিটার্ন হবে না? 200 সেম, আমার ট্রু রিটার্ন হচ্ছে। ফ্র্যাকশন ভ্যালু কি রিটার্ন করবে? তাই না? 1 লাখ ভাগের 1 ভাগ বড়, তাই না? 200 আর 200 পয়েন্ট 5টা শূন্য তারপরে 1, তারপরেও কি দুজন কি সমান? একটু এদিক সেদিক হলেই কি তারা অসমান, কারণ এটা বিট ওয়াইজ ডাটাগুলো রাখে এবং সেভাবেই তারা চেক করে। বাট এবার দেখেন সিনারিওটা, আমার একটা ভ্যালু কি নাম্বারে আছে, একটা ভ্যালু আছে কি স্ট্রিং এ, স্টিল ভ্যালু দুইটা তো সেম, সো আমার আউটপুট রিটার্ন করবে কি ট্রু। ইকুয়ালিটি অপারেটরের এখানেই কি একটা ল্যাকিংস আছে, সে শুধু ভ্যালু চেক করে, ডেটা টাইপ চেক করে না। ওকে, সো ইকুয়ালিটি অপারেটর কি করে? শুধু ভ্যালু চেক করে। বাট এই জিনিসটা চেক করে থাকে কি সে ডেটা টাইপেও সেম কিনা, এটা চেক করে কি ট্রিপল ইকুয়াল আইডেন্টিটি অপারেটর। কি রিটার্ন করছে? ফলস। কারণ কি আমার একটা ভ্যালু হচ্ছে ইন্টিজারে আর একটা ভ্যালু কি স্ট্রিং এ। এখন আসি ইকুয়ালিটি অপারেটর যদি এটাকে ট্রু রিটার্ন করছে, আমি যদি বলি নট ইকুয়াল, সেক্ষেত্রে এটা কি রিটার্ন করবে? ফলস। নট ইকুয়াল কি রিটার্ন করছে? এটাকে ফলস রিটার্ন করবে। কারণ কি নট ইকুয়াল মানে কি অসমান কিনা। আচ্ছা, যদি দুইটা সমান হয় সেক্ষেত্রে ট্রু, আদারওয়াইজ অলওয়েজ কি ফলস। এখন আসি 201, 200 আর 201 কি দুজন কি সমান আর অসমান? অসমান, সো ট্রু। ওকে, সো এটা গেল নট ইকুয়াল সাইনের ইউজ। নাইস। এখন আইডেন্টিটি অপারেটর এদেরকে রিটার্ন করবে কি
আইডেন্টিটি অপারেটর যেহেতু দুইটা ডেটা টাইপ সেম বাট ভেতরের ভ্যালু ডিফারেন্ট, আমার আইডেন্টিটি অপারেটর রিটার্ন করবে কি ফলস। আর এক্ষেত্রে নট আইডেন্টিটি অপারেটর রিটার্ন করবে কি আমার ট্রু। মানে আইডেন্টিটি অপারেটর যা, নট আইডেন্টিটি কি তার উল্টো, ইকুয়ালিটি যা, নট ইকুয়াল সেটা কি তার উল্টো। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমি যদি বলি 200, এটা কি দেখাবে ফলস। দুইটা সমান, এই কারণে সে কি দেখাচ্ছে ফলস দেখাচ্ছে। বাট এটা যদি স্ট্রিং হয়ে যায় ট্রু দেখাবে, কারণ অ্যাকচুয়ালি 200 আর স্ট্রিং 200 নট ইকুয়ালিটি বা ট্রিপল ইকুয়ালের বেলায় কি ফলস, আর নট বসালে কি হবে ট্রু। কারো যদি কোনো কনফিউশন থাকে যে ইকুয়াল আর নট ইকুয়াল, আইডেন্টিটি অপারেটর আর নট আইডেন্টিটি অপারেটর, আমরা যদি ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়াল বুঝি, আগে ওইটাকে ডাবল ইকুয়াল বা ট্রিপল ইকুয়ালে কনভার্ট করব, তারপরে সামনে নট বসিয়ে দিলে কি হয় অলওয়েজ উল্টোটা হয়ে যায়। যদি পজিটিভ হয় তাহলে কি হবে নেগেটিভ, আর নেগেটিভ হলে মানে অ্যাকচুয়ালি ট্রু হলে ফলস, আর ফলস হলে ট্রু। সো আমরা এই 8টা কন্ডিশনাল অপারেটর সম্পর্কে জানলাম। কারো কোনো কোশ্চেন আছে? নেই, এখনো কোশ্চেন আসার সময় আসে নাই। আর কি কোশ্চেন আসবে, আপনারা র পিএইচপি শিখবেন, সব সহজ সহজ, ঠিক আছে? কোশ্চেন করার কোনো স্কোপই পাবেন না, ঠিক আছে? সহজ সহজ বিষয়গুলো শিখবেন। অবজেক্ট ওরিয়েন্টেডে কিছু কনফিউশন ক্রিয়েট হবে, সেটা ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, ডেটাবেজের অ্যাকশন হবে অনেক। আমি আগে থেকেই বলে দিচ্ছি, 1 মাস পরে মাইস্কুয়েল ডেটাবেজের উপরে একটা কোশ্চিন হবে, মানে ডেটাবেজের উপরে একটা পরীক্ষা হবে, এবং পরীক্ষাটা হবে W3 স্কুলের মাইস্কুয়েল সিলেবাসের উপরে। 10-12 ঘন্টার বেশি পড়ার দরকার নেই। ওখানে কিছু ফাংশন আছে, কিছু কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, এসকিউএল কমান্ড, আর কিছু ফাংশনাল কমান্ড আছে, সব পড়ে নেবেন, ঠিক আছে? W3 স্কুলসের মাই এসকিউএল, ওখানে টেবিল আছে। আমরা অ্যাকচুয়ালি ডেটাবেজ আলোচনা যদিও আর 1-1.5 সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে, তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি তখন আরও ওই জায়গাটা দেখিয়ে দিব যে এটা পড়েন, কারণ এর উপরে আমরা একটা এক্সাম নিব শুধু এসকিউএল কমান্ডের উপরে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল এবং থিওরি একসঙ্গে মিক্স করে আমরা একদম অন স্পট এক্সাম নিব, যে ইনস্ট্যান্ট করতে বলবো যে এটা আমার টেবিল, এই ডাটাটা আমাকে তুলে দেখান, ঠিক আছে? সো বিভিন্ন ধরনের কমান্ড আমরা ওখান থেকে শিখবো। যদি আগে থেকেই ধারণা যদি কারো থেকে থাকে, এবং ডেফিনেটলি এখানে 8-10 জন আছেন যাদের ভালো ধারণা আছে, তারা ওই সিলেবাসটা শেষ করে নেবেন, ঠিক আছে? W3 স্কুলসের মাই এসকিউএল সেগমেন্টটা। এবার আসি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর সেগমেন্টে যেগুলো আছে, লজিক্যাল অপারেটর সেগমেন্টে আছে অ্যাকচুয়ালি কি অ্যান্ড, অর, নট, এই তিনটাকে বলা হয় লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের ইনপুটও হয় কি বুলিয়ান, আউটপুটও হয় কি বুলিয়ান। রিয়েল লাইফের কোনো কিছু বুলিয়ান হয়? রিয়েল লাইফ যে কোনো প্রবলেম কি বুলিয়ান ভ্যালু দেয়? রিয়েল লাইফের কোনো কিছুই কিন্তু বুলিয়ান ভ্যালু দেয় না। সো রিয়েল লাইফের কোনো কিছু যদি আমাকে বুলিয়ান ভ্যালু দিত তাহলে তো হতোই, রাইট? আমি একটা লজিক ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি যে আমার সাইটে কেউ যদি রেজিস্টার্ড হতে হয়, তার এজ লিমিট হতে হবে, মানে এজ হতে হবে মোর দ্যান 18, 18 আর গ্রেটার দ্যান 18, আর 60 আর লেস দ্যান 16, তার মানে রেঞ্জ কি 18 to 60। তো সেক্ষেত্রে আমি ট্রু ফলস বলে কোনো কিছু করতে পারবো বা কোনো কিছু বানাতে পারবো, এরকম রেঞ্জ বানানোর কোনো অপারেটরস আমার হাতে আছে? নেই। কন্ডিশনাল অপারেটর দিয়ে আমি জাস্ট একটা কন্ডিশন তৈরি করতে পারি, এটা তো আমার রিয়েল লাইফ সিচুয়েশন, তাকে আমি কন্ডিশনে ভাগ করতে পারি যে আমার ওখানে কয়টা কন্ডিশন হবে, একটা না দুইটা? একটা কন্ডিশন দিয়ে কি আমি ফুলফিল করতে পারবো সব কিছু? আমার মিনিমাম দুইটা কন্ডিশন লাগবে। একটা কন্ডিশন কি এজ গ্রেটার অর ইকুয়াল 18, আরেকটা কন্ডিশন কি এজ লেস অর ইকুয়াল 60। মানে দুইটা কন্ডিশনই আমাকে ফুলফিল করতে হবে, দেন আমার টোটাল কন্ডিশনটা ট্রু হবে। তো ইন দ্যাট কেস আমাকে কি ইউজ করতে হবে? এই লজিক্যাল অপারেটর। তার মানে যখন সিচুয়েশন আসবে
ওই কন্ডিশনাল অপারেটর গুলো ডিসিশন নিতে পারছে না, তাকে হেল্প করবে কে? লজিক্যাল অপারেটর ডিসিশন নিতে আমাকে হেল্প করবে। একাধিক কন্ডিশনাল অপারেটরের আউটপুট নিয়ে কাজ করবে কে? আমার লজিক্যাল অপারেটর। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো লজিক্যাল অপারেটর গুলো আমি এখানে একবার একটু বলে নিই। আমার লজিক্যাল অপারেটর আছে কি কি? এন্ড, অর, আর নট। এন্ড লজিক্যাল অপারেটর আর অর লজিক্যাল অপারেটর মূলত কাজ করে দুইটা ইনপুট নিয়ে, আর নটটা কাজ করে একটা ইনপুট নিয়ে। সো এই জায়গাগুলোতে কি বসবে? আমার লজিক্যাল অপারেটর চিনে কি? বুলিয়ান ভ্যালু। আউটপুটও দেয় কি? বুলিয়ান ভ্যালু। তার মানে আমি যদি এখানে 10 আর এখানে 20 লিখি, কাজ করবে সে? তাকে পাঠাতে হবে হয় ট্রু অর ফলস, তার মানে 1 অর 0। মানে লজিক্যাল অপারেটর চিনবে কি? শুধু বুলিয়ান ভ্যালু। সে ডাইরেক্ট ভ্যালু চিনবে না। যদি কোনো ভেরিয়েবলের ভিতরে আমরা কোনো ভ্যালু রাখি আর ওই ভেরিয়েবল যদি এখানে দিয়ে দেই, হবে? সর্বোচ্চ কি করতে পারবে? আমি যদি বলি যে $is ইকুয়াল কি লাইক 13, আমি এখানে এভাবে কন্ডিশন তৈরি করতে পারি, $is গ্রেটার আর ইকুয়াল কত? 18, আর $is লেস আর ইকুয়াল 16, রাইট? একটা কন্ডিশন, আমার একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল এখানে একটা ভ্যালু দিয়ে আমি ওই যে রিয়েল লাইফ সিচুয়েশনটা বললাম সেটা মিট করার চেষ্টা করছি। তো আমার s টা 13, এটা কি ফলস আর ট্রু? ফলস, ফলস না? বাট এটা কি ট্রু। সো এন্ড এটা কি রিটার্ন করবে? আমাদের এখন জানা নেই, অ্যাকচুয়ালি রিটার্ন করবে ফলস, বাট আমরা একটা ট্রুথ টেবল শিখে নিব। যাদের জন্য নতুন তারা এটা লিখে রাখি যে এন্ড এর জন্য কি অ্যাকচুয়ালি ইনপুট কয়টা? দুইটা, তাই না? ইনপুট দুইটা, রাইট? কিন্তু দুইটা পরে লিখি। আমাদের সিচুয়েশন কয়টা? অ্যাকচুয়ালি আমি যদি বলি বাইনারি, বাইনারি ডিজিট, ডেসিমেলের কয়টা ডিজিট? ডেসিমেলের কয়টা ডিজিট? 10টা। বাইনারির কয়টা ডিজিট? দুইটা, 1 আর 0। সো এদেরকে বেসে রাখা হয়। ইনপুট কয়টা? 1 2, দুইটা। পাওয়ার হবে কি 2। কম্বিনেশন কয়টা হবে? সো কি কি কম্বিনেশন হচ্ছে আমি একটু বলি। a আর b দুইটা ইনপুট আর আউটপুট o। সো কি কি হতে পারে? 0 0 0 1 1 0 1 1। আপনি এখানে সিট ব্লক হয়ে গেছে, আপনি দুই জায়গায় বসেন, ফেন্স কাটে গেছে, তাই না? নাম জানো কি ফেন্স কাটে? হ্যাঁ, রুবেল। হ্যাঁ, রুবেল উল্টা করে লিখা ফেসবুকে। সুন্দর হয়েছে। এন্ড লজিক গেটের ট্রুথ টেবলটা কি? ট্রুথ টেবল হচ্ছে যে এন্ড লজিক্যাল অপারেটর দুইটা ভ্যালু নিয়ে কাজ করে এবং ঠিক তখনই ট্রু হবে যখন বোথ আর ট্রু। লেফট ট্রু, রাইট ট্রু। আমার আউটপুট কি? মানে এখানে কি বসবে? 1। আর বাকি সকল কেসে কি? 0। মানে দুইটা 0 হলে তো 0, যে কোনো একটা ট্রু হয়েও লাভ নেই। এবার যদি আমি বলি যে আমার 13 এটা কি ফলস আর এটা কি ট্রু, তার মানে কি আমার আউটপুট ফলস। এখন যদি আমি বলি 63 এটা আমার কি ট্রু, এটা কি আমার ফলস, আউটপুট কি ফলস।
বাট আমি যদি বলি লাইক 60, এবার কি সেটা রেঞ্জে চলে আসছে না? এটা ট্রু আর এটাও কি ট্রু, আমার আউটপুট 1। তো আমি যেই রিয়েল লাইফ সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারলাম, আমি কন্ডিশনাল অপারেটর আছে বাট আমার কাছে কোনো লজিক্যাল অপারেটর নেই, না থাকলে কি পারতাম? পারতাম দুইবার দুইটা কন্ডিশন চেক করতাম, তাই না? স্টেটমেন্ট ইউজ করতে হতো, তখন ভিন্ন পদ্ধতিতে আমাকে যেতে হতো। বোঝা যাচ্ছে? তো যেহেতু শিখি নাই তার মানে আমরা ধরে নিচ্ছি যে পারতাম না। ওকে, তার মানে এন্ড লজিক্যাল অপারেটর যদি আমরা কখনো কোথাও বসাই, লেফট সাইডে কি আসতে হবে? বুলিয়ান ভ্যালু। রাইট সাইডে কি আসতে হবে? বুলিয়ান ভ্যালু। সেই বুলিয়ান ভ্যালু দুটো যদি ট্রু হয় দেন আউটপুট কি হবে? আর লজিক্যাল অর যদি হয় সেক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই আমার আউটপুট কি হবে? ট্রু হবে। সো এই ট্রুথ টেবিলটা শুধু 0 0 এর ক্ষেত্রে 0, বাকি সকল কেসে কি 1। সো অর গেটের বেলায় আমরা যখন দেখব যে সে লেফট ট্রু হোক আর রাইট ট্রু হোক, আমার এমন একটা সিচুয়েশন আছে যে যদি যে কোনো একটা ট্রু হয় আমার কন্ডিশন ট্রু হতে হবে। বোথ কন্ডিশন ট্রু হলেও ট্রু, যে কোনো একটা ট্রু হলেও ট্রু, ওই সিচুয়েশনে আমরা ইউজ করব কি? লজিক্যাল অর অপারেটর। ক্লিয়ার সবাই? গুড। আর সবচেয়ে পাওয়ারফুল নট, যদি এখানে ট্রু হয় নট বসালে কি হবে? ফলস। আর এখানে যদি ফলস হয় নট বসালে কি হবে? তবে যে কোনো অপারেটরকে, যে কোনো সিচুয়েশনকে আমি আমার কন্ট্রোলে নিয়ে নিতে পারি। অনেক কিছু ক্যালকুলেট করে আমার সামনে আসলো কি ট্রু, আমার দরকার কি? ফলস। পারবো না করতে? আমার দরকার কি? ফলস। আমি ট্রুকে ফলস বানিয়ে নিতে পারবো, আমি ফলসকে ট্রু বানিয়ে নিতে পারবো, জোর করেই করতে পারবো, তাই না? তাই কি না? সো এটা রেখেই দেওয়া হয়েছে ওই কাজগুলোর জন্য, জোর করে যে কোনো কিছু চেঞ্জ করে নেওয়া। ওকে, নাও এখানে কারো কোনো কোশ্চেন আছে কি লজিক্যাল অপারেটর সেগমেন্টে? সো আমরা যে 20-25 অপারেটরস পিএসপি তে আছে বেসিক লেভেলের, সেই অপারেটরগুলো অ্যাকচুয়ালি দেখলাম। পিএসপি তে যখন প্রোগ্রামিং করতে যাবেন আস্তে আস্তে আরও অনেক সিনট্যাক্স আপনাদের শিখতে হবে। যখন কোনো ফ্রেমওয়ার্ক শিখবেন লাইক কেক, সেখানে কম্পিউটার টু প্লেট সিনট্যাক্স, যদি কখনো ল্যারাভেলের সঙ্গে কাজ করার সুযোগ হয় তখন দেখবেন ব্লেড সিনট্যাক্স, ভিন্ন সিনট্যাক্স কিন্তু আপনাকে অলওয়েজ শিখতে হবে। তার মানে আপনি যতদিন শিখবেন ততদিন টিকে থাকবেন, আর যতদিন শিখতে পারবেন না মানে শেখা বন্ধ করে দেবেন, আপনি আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকবেন। তো শেখা শুরু হয়েছে, যতদিন এই ফিল্ডে থাকবে আপনাকে কি করতে হবে? শিখতেই হবে, প্রতিদিনই আপনাকে শিখতে হবে। সো আপনি ঠেকে শিখেন আর কেউ শিখিয়ে দেখ, মানে এই এরিয়াতে শিখিয়ে দেওয়ার মতো সুযোগ খুব কম। এই যে এখানে আমি শেখাচ্ছি, আমি কিছু পাচ্ছি বলে আমি শেখাচ্ছি, তাই না? আর এটা একটা ট্রেনিং সেশন, সো শিখছেন। বাট যখন জব ফিল্ডে যাবেন, শেখানো স্কোপ বা একেবারে দেখে শেখার স্কোপ কিন্তু থাকবে না, সবাই থাকবে কি দৌড়ের ওপরে। তো সে শুধু আপনাকে ওই একটা গিট খুলে দিতে পারে, গিট্টু যখন লাগবে বলে দেবে যে এভাবে গিট্টুটা খুলতে হবে, বাট খুলে সে কখনোই দেবে না। বিষয়টা বোঝা যাচ্ছে? কারণ সেও আছে কি দৌড়ের ওপরে, তাকে হয়তো দৌড়াতে হচ্ছে 20-25 কিলো স্পিডে। রাইট, সে তার গিট্টুটা খুলছে, কারণ প্রতিনিয়ত কাজ করা হয় কি নতুন বিষয় নিয়ে। প্রবলেম আমার সামনে যখন আসবে, প্রবলেমের সলিউশন হয়তো পদ্ধতি অনুযায়ী দেয়া হবে, বাট চ্যালেঞ্জ অলওয়েজ আসবে। চ্যালেঞ্জ থেকে ওভারকাম করার জন্য আপনাদের খুব ভালো মতো কিওয়ার্ডিং শিখতে হবে, ঠিক আছে? যদি কোর্স নাও করেন, অ্যাটলিস্ট অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা কি, কিওয়ার্ড কিভাবে লিখতে হয় এর উপরে আর্টিকেল আছে, পড়তে হবে। কিভাবে আর্টিকেল কিওয়ার্ড লিখলে কি ধরনের সলিউশন আমার সামনে আসে, আমাদের নিজে সলভ করার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। আপনি যত দ্রুত নিজে প্রবলেম সলভ করতে পারবেন তত বেশি ম্যাচুরিটি আপনার মধ্যে আসবে। আমাদের টার্গেট হবে কি আপনি যখন শেখা শুরু করেছেন তার মানে আমাদের দায়িত্বটা কি শেষ, পরের কাজ কি আপনাদের শেখাটা শুরু করে নিতে হবে। স্টার্টটা আমরা করে দিচ্ছি, যেভাবে করতে হয় দেখিয়েও দিচ্ছি, কিছু কাজ শিখিয়েও দিচ্ছি, বাট অনেক কাজ
আসবে, যেটা অ্যাকচুয়ালি হয়তো কেউ কখনোই করে নাই, বা আপনার আশেপাশে যারা আছে তারা অ্যাটলিস্ট করে নাই। তো তখন কি সলভ আপনাকেই করতে হবে না? বিপদটা কার? আপনার। সো সলিউশন আপনাকেই দিতে হবে, কারণ কেউ কখনোই করে নাই সে ধরনের প্রবলেম যদি আপনার সামনে আসে, আপনার আশেপাশে যারা আছে সারা বিশ্বে তো এরকম না যে কেউ কখনোই এটা করে নাই, কেউ না কেউ করেছে, বা তার সলিউশন কোথাও না কোথাও আছে। আমাকে হিন্টস নিয়ে নিয়ে আগাতে হবে। হয়তো পারফেক্ট সলিউশন আপনি পাবেন না, বাট আপনাকে কিন্তু আস্তে আস্তে করে ওইটা ধরে ধরে আগাতে হবে। আমি তো বলে দেবো যে আমি পারি না। আমি সলিউশন পারি না, আমার মানি না। আমাকে কল সেন্টার দিতে হবে তাইলে। আমরা বাসার সামনে যেয়ে বসে থাকবো, কখন আসবেন তখন। এই কাজটাই গুগলে করলেই হয়। গুগলে করবেন, গুগলে যাবেন, একটি গ্রুপ আছে, ওখানে পোস্ট দিলে আমি মাঝে মাঝে বসে উনি সলিউশন দেওয়ার চেষ্টা করি। তাহলে ট্রেনিং ফেসবুকে একটা পেজ আছে, ওখানে প্রবলেম হলে পোস্ট দিয়ে দেবেন, যদি আমার জানা থাকে আমি সলিউশন দিয়ে দেব। ঠিক আছে, ওখানে একটা পোস্ট দিয়ে দেবেন, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমরা আছি, আমাদের সাথে যারা আছে পুরনো স্টুডেন্ট যারা আছে, তো ওপেন গ্রুপ, রাইট? যে কেউ যে কোনো ধরনের সলিউশন দিতে পারে। তো অপারেটর দেখলাম আমরা, এর পরেই আলোচনা শুরু করব অ্যারের উপরে। অ্যারের উপরে 10টা মিনিট একটু আপনাদের পড়তে হবে, ঠিক আছে? আপনার নোটবুক দেখে পড়েন, আমি যেটা দিয়েছি ওইটা, অথবা গুগল, যে কোনো জায়গা থেকে আমরা 10 মিনিট অ্যারেটা পড়ি। অ্যারে আমরা পড়েছি, তাই না? অ্যারে, অ্যারেটা কি? অ্যারে স্পেশাল টাইপের ভেরিয়েবল। আমি ভেরিয়েবল বলছি না, আমি বলছি স্পেশাল টাইপের ভেরিয়েবল, যেখানে একের অধিক ভ্যালু স্টোর করা যায় এবং ভ্যালুগুলো থাকবে ইন্ডেক্স আকারে। ভেরিয়েবল একটা ভ্যালু হোল্ড করে, তাই না? ভেরিয়েবলের ভেতরে কি একটা ভ্যালু দেওয়া যায়, আর অ্যারেতে একাধিক ভ্যালু স্টোর করা যায়। মানে অ্যারে নাম একটা, ভেরিয়েবলেরও নাম কি একটা, মেমোরি লোকেশনের অ্যাড্রেস কি একটাই, বাট ওই মেমোরি লোকেশনে অ্যারে যখন হবে, ওই মেমোরি লোকেশনে একাধিক ভ্যালু স্টোর করা যাবে এবং স্টোর হবে কি ইন্ডেক্স আকারে। ক্লিয়ার? কিভাবে হচ্ছে সেটা আমরা বলবো, বাট কেউ যদি আমাকে অ্যারে সম্পর্কে জিজ্ঞেস করে, অ্যারে কি? অ্যারে স্পেশাল টাইপের ভেরিয়েবল, যেখানে আমি একাধিক ভ্যালু স্টোর করতে পারি এবং ভ্যালুগুলো থাকবে ইন্ডেক্স আকারে। অ্যারে মূলত তিন প্রকার।
ইন্ডেক্সের উপর বেস করে অ্যারে মূলত তিন প্রকার: নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ আর মাল্টি ডাইমেনশনাল। আবারও বলছি, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, মাল্টি ডাইমেনশনাল। নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ ওয়ান ডাইমেনশনাল, একটা ইন্ডেক্স, আর মাল্টি ডাইমেনশনাল মূলত দুইটা ইন্ডেক্স, রো আর কলাম। এখন আমি একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় পিএসপি তে সেটা অ্যাকচুয়ালি একটু দেখানোর চেষ্টা করছি। পিএসপি তে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হয় $data, এটা যদি অ্যারে নেম হয় ইকুয়াল অ্যারে ফাংশন সাইন, তাহলে এই ডাটা কি হয়ে গেল, একটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার হলো। সে কি করবে, মেমোরি লোকেশনে, মেমোরির একটা স্পেসিফিক লোকেশন, সেই লোকেশনে একটা নির্দিষ্ট জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে ডাটা, একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি করে রাখলো, রাইট? আমি যখন এখানে কোনো ডাটা রাখবো মেমোরিতে বা অ্যারের মধ্যে কোনো ডাটা রাখতে যাব, কিভাবে ডাটা রাখবো সেটা আগে আমাকে ডিসিশন নিয়ে নিতে হবে। আমি এটা নিউমেরিক ওয়েতে ডাটা রাখবো নাকি অ্যাসোসিয়েটিভ ওয়েতে ডাটা রাখবো, মানে ইন্ডেক্সগুলো নাম্বারে হবে না ইন্ডেক্সগুলো কোনো একটা নাম দিয়ে হবে। ইন্ডেক্স বলছি না যে ডাটাগুলো থাকবে কি হিসেবে, ইন্ডেক্স হিসেবে। সো ডাটা ইন্ডেক্স যদি নাম্বার হয় সেটা শুরু হয় কত থেকে, 0 থেকে। ডাটা ইন্ডেক্স 0। এখানে যেটা আসছে, আমি যদি ভ্যালু রাখি এরকম 20, ডাটা ইন্ডেক্স 1 30, ডাটা ইন্ডেক্স 2 বাংলাদেশ, রাইট? কনফিউজ না? যারা সি জানে তারা কিছুটা কনফিউজড হয়ে গেছে, তাই না? যে অ্যারে কি করতো, অ্যারেটা একই টাইপের ভ্যালু ধারণ করবে, এ ধরনের কথা বলা হতো। বাট আমি যখন অ্যারের সংজ্ঞা দিচ্ছিলাম আমি এই কথাটা কিন্তু উচ্চারণ করি নাই যে অ্যারে একই ধরনের ভ্যালুই নেবে। পিএসপিতে একটা অ্যারে তার ভিন্ন ভিন্ন ইন্ডেক্সে ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু স্টোর করতে পারে। সো আমার দুইটা ইন্ডেক্সে নিউমেরিক ভ্যালু আছে আর একটা ইন্ডেক্সে কি আছে, স্ট্রিং। সো মেমোরিতে এই ডাটাগুলো ঠিক এভাবে থাকবে। প্রথম ইন্ডেক্সটা কি 0, তারপরে একটা 1, তারপরে একটা 2, সো 20, 30, তাই না? ঠিক এভাবে থাকবে। সো তিনটে ইন্ডেক্সে তিনটা ভ্যালু থাকবে। তো আমি যদি শুধু ডাটা বলি তাহলে এটা হবে কি, একটা অ্যারে যার ভেতরে এখন কয়টা ভ্যালু আছে, তিনটা ভ্যালু আছে। বাট আমি যদি বলি ডাটা 0, আমাকে কি রিটার্ন করবে, যদি এটাকে আমি ইকো করে দেই 20। আমি যদি বলি ডাটা 3, কিছুই নেই, ডান, রাইট? আমি যদি বলি ডাটা 2, বাংলাদেশ। তার মানে অ্যারের একটা ইন্ডেক্স কি একটা ভেরিয়েবলের মতো বিহেভ করছে, কারণ অ্যারের একটা ইন্ডেক্সে একটা ভ্যালুই থাকে, তাই কি না? আমি বলছি যদি ডাটা বলি তাহলে সেটা একটা অ্যারে যার ভেতরে একাধিক ভ্যালু আছে। বাট আমি যদি বলি ডাটা একটা স্পেসিফিক ইন্ডেক্স, তখন কি একের অধিক ভ্যালু আছে কি সেখানে, সেখানে ভ্যালু আছে কয়টা? তো কখনো কখনো আমি প্রোগ্রামিং এর সময় বলবো জানো যে অ্যারের একটা ইন্ডেক্স একটা ভেরিয়েবলের সমান, এবং যেটা প্রুভ, রাইট? অ্যারের একটা ইন্ডেক্স কি একটা ভেরিয়েবলের সমান না, একটা ভেরিয়েবলের সমান। অ্যারের ইন্ডেক্সগুলো যখন আমি নাম্বার দিয়ে দিচ্ছি তখন এটাকে বলা হচ্ছে কি, নিউমেরিক অ্যারে। আমি বলছিলাম যে অ্যারের ইন্ডেক্সের উপর বেস করে একে তিন ভাগে ভাগ করা যায়, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ আর মাল্টি ডাইমেনশনাল। যেহেতু ইন্ডেক্সগুলো নাম্বার দিয়ে তখন এটাকে কি বলছি, নিউমেরিক অ্যারে। বাট নিউমেরিক অ্যারের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে আমার অ্যারেতে 20টা ভ্যালু আছে। আমার অ্যারেতে 20টা ভ্যালু আছে, আমার নাম ধাম থেকে শুরু করে আমার 14 গোষ্ঠীর ইনফরমেশন সেখানে রাখা আছে। বাট কোন ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে সেটা কি আমার জানা আছে? এটা মনে রাখাটা কি রিয়েলি ভেরি ডিফিকাল্ট।
বাট আমি যদি বলি যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, গ্র্যান্ডপাস নেম, এভাবে যদি রাখি তাহলে কি হবে? আমি জাস্ট ইন্ডেক্সের নামগুলো বললে সে কততম ইন্ডেক্সে আছে আমার জানার দরকার নেই, তো আমি ভ্যালুটা পেয়ে যাব। সো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ম্যাক্সিমাম কেসে ইউজ করা হয়। অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটিভ বলা হয় কখন? যখন এই ইন্ডেক্সগুলোর নাম আমরা ফিক্স করে দেই। বাট অ্যাসোসিয়েটিভ অ্যারেতে যাওয়ার আগে দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, যে আমি যেভাবে অ্যারের ভেতরে ভ্যালু ডিরেক্ট অ্যাসাইন করে দিতে পারি। যে লাইক আমি বারবার ডাটা অ্যারে লিখছি, ইন্ডেক্স লিখছি, ভ্যালু দিচ্ছি, ডাটা অ্যারে লিখছি, ইন্ডেক্স লিখছি, ভ্যালু দিচ্ছি। এই কাজটাই আরেকটু সহজে আরো শর্ট হ্যান্ডে করা যায়। সেটা কিভাবে? এভাবে 20, 30, বাংলাদেশ। আমার কিন্তু ডাটাটাকে তিনবার লিখতে হয় না, সে ইন্ডেক্স অটোমেটিক অ্যাসাইন করে নেয়। এটা 0, 1 আর এটা 2। সো আমরা এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। আমরা কি বুঝতে পারলাম সবাই? কারো কোনো কোশ্চেন আছে? নজরুল খান সাহেবের পাশের জন, আপনার কোনো কোশ্চেন আছে? মুসা, অলওয়েজ সিরিয়াস, একটু আসেন। ওনাকে চিনেন? মোহাম্মদ মুসা। মুসা বিন শামসের। কারোর সঙ্গে কথা বলেছে এ পর্যন্ত? কারোর সঙ্গে কথা বলেছে? আপনার সাথে বলেছে না? গুড। মুসা কিন্তু একটু ওইরকমই, হ্যাঁ, ওর সঙ্গে একটু জোর করে কথা বলতে হবে। ঠিক আছে মুসা? মুসা একটু একটু ডিফারেন্ট টাইপের। সো আপনারা ওর সঙ্গে কথা বলবেন, ও যেন আপনাদের সঙ্গে কথা বলতে বাধ্য হয়। ঠিক আছে? ও কিন্তু অনেকদিন আগ থেকে আমি চিনি। কারোর সঙ্গে কথা বলে না, হ্যাঁ। তো কথা বলতে হবে, হ্যাঁ, মিশতে হবে, গ্রুপ তৈরি করতে হবে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে, যোগাযোগ করতে হবে, তাই না? আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। নিউমেরিক অ্যারেতে ডাটা অ্যাসাইনমেন্ট মানে আমি অ্যারে ডিক্লেয়ার করছি, ভ্যালু অ্যাসাইন হচ্ছে। এবার আমি অ্যাসোসিয়েটিভটা একটু করি। অ্যারে ডিক্লারেশনটা কি? সেম। আমি ইন্ডেক্স বলছি লাইক নেম, দেখেন আমি তিনটে ইন্ডেক্সের নাম কি মেনশন করে ফিক্স করে দিয়েছি না? নেম, এজ, সিটি, তাই না? নেমের ভেতরে আমি নেম রেখেছি, এজের ভেতরে আমি এজ, আর সিটির ভেতরে সিটি। আমার জানার দরকার নেই নেম, এজ, সিটি কততম ইন্ডেক্সে আছে। সো শুধু এই কারণেই আমরা অ্যাসোসিয়েটিভ ইউজ করি না। ম্যাক্সিমাম কেসে যখন ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে ডাটা যায়, ডাটাগুলো যায় অ্যাসোসিয়েটিভ পদ্ধতি। যখন আমি ডেটাবেস সার্ভার থেকে সার্ভার ল্যাঙ্গুয়েজের কাছে ডাটা নিয়ে আসি, সেখানেও ডাটা আসে অ্যাসোসিয়েটিভ ওয়ে। সো অ্যাসোসিয়েটিভ অ্যারের কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। অ্যাসোসিয়েটিভ অ্যারের মূল বিষয়টা হচ্ছে কি, ইন্ডেক্সের একটা নির্দিষ্ট নাম থাকবে, সেটা নাম্বার দিয়ে হবে না, লাইক 0, 1, 2, 3, 4 এরকম হচ্ছে না। ওই ইন্ডেক্সগুলো কোনো না কোনো নাম দিয়ে অ্যাসাইন হয়ে যাচ্ছে। আর ওই নামের এগেনস্টে একটা করে ভ্যালু বসিয়ে দেওয়া হচ্ছে অথবা বসে যাচ্ছে। আমি যদি ভ্যালু দেই, লাইক ইউজার ইনপুট থেকে দিচ্ছি, সো ভ্যালুটা বসিয়ে দেওয়া হচ্ছে। আবার আমি যদি ডেটাবেস থেকে ডাটা চাই, সে ডাটা থ্রো করছে, আমি ওই ডাটাটা অ্যাসাইন করে নিচ্ছি। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এখানে তাহলে না, একটা ইন্ডেক্সে কি, একটা ইন্ডেক্স কি একটা ভেরিয়েবলের সমান? একটা ভেরিয়েবলে কয়টা ভ্যালু? হ্যাঁ, বাট আপনি নেম, এজ, সিটি, আপনি বারবার নেম, এজ, সিটি রাখতে চাচ্ছেন, তখন আপনাকে দুইটা ডাইমেনশনে যেতে হবে। ওইটা আমরা আসবো কিছুক্ষণ পরেই, ওইটা আসছে 2D।
রাখা স্যার ইন্ডেক্স নেমগুলো কি সব স্মল লেটারে হবে? বেটার। হ্যাঁ, আপনি নাম দিতে পারেন, বাট স্মল লেটার ইউজ করাটা কি স্ট্যান্ডার্ড। অ্যারের ইন্ডেক্সগুলো অলওয়েজ কি হবে, যে নেমিং রুলস লিখেছিলাম না, ওই রুলসটা ফলো করবে। আচ্ছা, এইটাকেই যদি আমি এখানে লিখি, কিভাবে লিখছি সেটা একটু দেখেন। আমার যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে বানাতেই হয় এবং অ্যারে ডিক্লারেশন পিরিয়ডে অ্যাসাইন করতে হয়, সেক্ষেত্রে আমরা কোন পদ্ধতিটা ফলো করতে পারি? ইন্ডেক্সের নাম নেম, এটা অবজেক্ট সাইন, তার ভেতরকার ভ্যালু কি শাহিল, কমা দিয়ে, আবার ইন্ডেক্সের নাম কি এজ, সাইন, অবজেক্ট সাইন দিয়ে তার ভ্যালু কি 6, আবার ইন্ডেক্সের নাম সিটি, তার মানে ইন্ডেক্সের নাম মেনশন করে দিতে হচ্ছে, ভ্যালুটা হচ্ছে সো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে ডিক্লারেশন উইথ ভ্যালু অ্যাসাইনমেন্ট। আপনি ইন্ডেক্সের নামও বলছেন, ভ্যালু বলছেন, ইন্ডেক্সের নাম বলছেন, ভ্যালু বলছেন। আবার কি আপনি এভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করে ইন্ডেক্সের নাম সহকারে ভ্যালু অ্যাসাইন করতে পারেন। দুইটা পদ্ধতি, এটা সহজ আর এটা একটু লেখাটা কঠিন মনে হচ্ছে প্রাথমিকভাবে, তাই না? আচ্ছা, সো নিউমেরিক অ্যারে আর অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে কারো কোনো কনফিউশন আছে? নেই। এবার আসি মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা 2D অ্যারে। যে অ্যারের ডাইমেনশন ডিক্লারেশন আমার সেম থাকবে, অ্যারে ডিক্লারেশন আমার সেম, যে অ্যারের ডাইমেনশন দুইটা, প্রথম ডাইমেনশনটা হচ্ছে আমার রো আর দ্বিতীয় ডাইমেনশনটা হচ্ছে আমার কলাম। ফার্স্ট ডাইমেনশনটা কি রো, সেকেন্ড ডাইমেনশনটা হচ্ছে আমাদের কলাম। রো কাকে বলা হচ্ছে? দুইটা ডাইমেনশন কার আছে? টেবিলের, তাই না? আমি যদি একটা টেবিল তৈরি করি, এখানে কয়টা রো আছে? 3 4 5 6, তাই না? এখন আসি, কয়টা কলাম আছে? 1 2 3 4, রাইট? আমি যদি বলি এরকম আইডি, নেম, এজ, সিটি, তার মানে আমার কলাম কি ফিক্স থাকে আর রো কি চলক হিসেবে কাজ করে। কলামগুলো কি আমার ফিক্স আর রো চলক হিসেবে কাজ করে। এখন এখানে রো কয়টা আছে? 0 1 2 3 4 5, বোঝা যাচ্ছে? সো আমি যদি বলি যে আমার ডাইমেনশন, এখানে আমার অনেক ভ্যালু আছে, সেক্ষেত্রে আমি যদি বলি আমার ডাটা অ্যারে, আমি যদি বলি দিস, এই টেবিলটা মানে এই অ্যারে ডাটা অ্যারে ডলার ডাটা ইকুয়াল দিস, তখন এই ডাটাটা কি হয়ে যাবে? একটা 2D অ্যারে। ঠিক আছে? হ্যালো হ্যালো, কি জিতবে? সাকিব বল করা ভুলে গেছে আর এক বলার ভূমি খেয়ে পড়ে হাত পা আচ্ছা, আমরা 2D অ্যারে সম্পর্কে জানছিলাম। টেবিলটা কি টু ডাইমেনশনাল না? রো আর কলাম। এখন যদি আমি বলি যে কোনোভাবে আমি একটা রোকে পিক করেছি এবং এটাকে এখানে আনলাম, সেটা কি হবে? আমি একটা রো নিয়ে আসি, সেটা কি হবে? 0 1 0 2 0 3, নো, এটা ওয়ান ডাইমেনশনাল, তাই একটা রো নিয়েছি। বাট একের অধিক রো নিলে কি হবে? আমি যদি বলি দিস রো একটা কলাম একটা, তার মানে এখানে ডাইমেনশন অ্যাকচুয়ালি একটাই। ডাইমেনশন ডাবল ডাইমেনশন ক্রিয়েট হবে কখন? যখন একাধিক রো চলে আসবে। ঠিক আছে? রো যখনই একাধিক আসবে তখনই ডাইমেনশন দুইটা হয়ে যাবে, রাইট? সো একটা রো একটা 1D অ্যারের মতো, রাইট? আমি শুধু যখন এই আইডি, নেম, এজ, সিটি বললেই ভ্যালুগুলো পেয়ে যাব। বাট যখনই দেখা যাচ্ছে যে আমি
দুইটা রো তুলে নিয়ে আসি অথবা অনেকগুলো রো তুলে নিয়ে আসি, তখনই আমার চলে আসবে কি কোন রো এর কোন কলাম। তখন ডাইমেনশনটা কয়টা ক্রিয়েট হবে? দুইটা ডাইমেনশন ক্রিয়েট হবে। সো আমার যদি এরকম হয় যে ডাটা আমি ডাইমেনশন বলছি 0 সিটি, দ্যাট মিন্স আমি বোঝাচ্ছি যে এই ডাটাটা আমার হাতে আসে, রাইট? আমি যদি বলি আমার ডাটা দরকার হচ্ছে 4 এজ, দ্যাট মিন্স কোন পয়েন্টটাকে চাচ্ছি? 4 এজ, এই পয়েন্টটার ভ্যালু যা আছে সেটা আমি চাচ্ছি। বিষয়টা বোঝা যাচ্ছে? সো 2D অ্যারেতে রো গুলো কি হিসেবে থাকছে? নিউমেরিক ওয়েতে, আর কলামগুলো কি হিসেবে থাকছে? অ্যাসোসিয়েটিভ ওয়েতে। নরমালি যখন আমরা ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে এসে অ্যারেতে ডাটা অ্যাসাইন করি, তখন ডাটাগুলো অ্যাসোসিয়েটিভ ওয়েতেই ডেটাবেস থেকে উঠে আসে। কলামগুলো নিউমেরিকে থাকে, রোগুলো নিউমেরিকে থাকে, আর কলামগুলো ফিক্সড অ্যাসোসিয়েটিভ ওয়েতে থাকে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি রিয়েল লাইফে কথা বলছি। আমি যদি অ্যারে তৈরি করতে চাই 2D অ্যারে, আমি এভাবে তৈরি করতে পারি না। একটা জিনিস খেয়াল করেন, আমি একটা 2D অ্যারে তৈরি করছি। ডাটা 0 0, ডাটা 0 1, ডাটা 1 0, ডাটা 1 1, এরপরে বলছি ডাটা 2 0, ডাটা 2 1। এখানে যদি ভ্যালু দেই 20 30 40 50 60 70, সেক্ষেত্রে আমার এটা এরকম দাঁড়ায়। আমার এখানে রো কয়টা আছে? 0 1 2, 0 1 2। কলাম কয়টা আছে? 0 আর 1। আমার এটা কি 0 আর 1, আর এটা 0 1 2। সো ভ্যালু যদি আমি বসাই, তাহলে 0 0 তে কত আছে? 0 1 এ কত আছে? 1 0 তে কত আছে? 1 1 এ, 2 1 এ, 2 0 তে 60, আর 2 1 এ। ক্লিয়ার? সো আমার অ্যারে কি হতে পারে? নিউমেরিকও হতে পারে। আর রো গুলোও কি নিউমেরিক, কলামও কি নিউমেরিক। বাট যখন আমি ডেটাবেসের কনসেপ্টে যাব, ডেটাবেস থেকে ডাটা তোলা নিয়ে চিন্তা করব, বা ওই ধরনের ডাটা নিয়ে আমি ডাটা হ্যান্ডেল করতে চাইবো, অবশ্যই আমার কি করতে হবে? রোটা নিউমেরিকে যায় আর কলামটা অ্যাসোসিয়েটিভ, কারণ কলামগুলো ফিক্স থাকে। যখন টেবিল তৈরি করি, টেবিলের কলাম ফিক্স থাকে না? আপনারা যখন কোনো রেজাল্ট দেখতে যান আপনাদের নোটিশ বোর্ডে, যে সেমিস্টার রেজাল্ট দিয়েছে, তখন কি থাকে? রোল নাম্বার, নেম, তারপরে কি থাকে? মিড 1, মিড 2, ফাইনাল, টোটাল, গ্রেড। ওইগুলো কি ফিক্স না? তারপরে প্রত্যেকের ভ্যালু কি ডিফারেন্ট আসে, এবং সবার শেষে গ্রেডটা বলা থাকে, সেটা আমরা দেখি। সো ডেটাবেসেও যখন আমরা ডাটাগুলো রাখতে যাব, তখন আমরা নিউমেরিক ওয়েতেই ডেটাবেসে ডাটা, এই কলামগুলো কি অ্যাসোসিয়েটিভ ওয়েতেই থাকবে, আর রোগুলো কি হবে? নিউমেরিক। বোঝা যাচ্ছে? সো 2D অ্যারে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে যখন আমরা ডেটাবেস থেকে ডাটা হ্যান্ডেল করা শিখব। আচ্ছা, এখন আরো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে গ্লোবাল অ্যারে কনসেপ্ট। না, 3D অ্যারে নেই, বাট 2D অ্যারের ভেতরে আবার আরো অ্যারে ইন্ডেক্স ক্রিয়েট হতে পারে। স্বাভাবিক কনভার্সন, ঠিক আছে, চলে আসবে। হয়ে গেল।
পিএইচপিতে কিছু গ্লোবাল অ্যারে আছে। আমরা তো অ্যারে সম্পর্কে পড়লাম, পিএইচপি নিজস্ব কিছু অ্যারে আছে এবং সেটা অলওয়েজ ডিক্লেয়ার থাকে এবং কোন অ্যারেগুলো কি কাজ করবে সেটাও নির্ধারণ করা আছে। যেমন এই গেট এবং পোস্ট দুইটা অ্যারে, ক্লায়েন্ট এন্ডের ডাটাগুলো সার্ভারের কাছে যখন পাঠানো হবে তখন তারা রিসিভ করবে। ফর্মের যে মেথড আছে, আমি যদি মেথড ইউজ করি গেট, ডাটাগুলো এসে জমা হবে গেট অ্যারের মধ্যে, গেট গ্লোবাল অ্যারের মধ্যে। আমি যদি মেথড ইউজ করি পোস্ট, ডাটাগুলো এসে জমা হবে পোস্ট নামে গ্লোবাল অ্যারের মধ্যে। ঠিক আছে? তার মানে ডাটা রিসিভার হিসেবে, সার্ভারের ডাটা রিসিভার হিসেবে কাজ করছে কি গেট আর পোস্ট। সেশন কুকি, এটা অ্যাকচুয়ালি ব্রাউজারে মেমোরি ইউজ করে ডাটা রাখার জন্য। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেশন ব্রাউজারের টেম্পোরারি মেমোরি ইউজ করে ডাটা রাখার জন্য, আর কুকি ব্রাউজারের সেকেন্ডারি বা ক্যাশ মেমোরি ইউজ করে। কুকির ইউজ এখন আর নেই, কারণ ব্রাউজার এখন অটোমেটিকই অ্যালার্ট করে তার ক্যাশ মেমোরিতে ভ্যালুগুলো রাইট করার জন্য। অ্যালার্ট করে না, রিমেম্বারের জন্য, পাসওয়ার্ড রিমেম্বার বা ইউজার আইডি রিমেম্বারের জন্য। ফাইল ইএনভি, এদের কাজ হচ্ছে ডাটা না ফাইল ট্রান্সফার। ক্লায়েন্ট থেকে সার্ভারের ফাইল ট্রান্সফার করে রিসিভ করার কাজে ইউজ হয় ফাইল অ্যারে এবং ইএনভি অ্যারে। ওকে, ইএনভি অ্যারের ইউজ রিজনেবলি কম, ফাইল অ্যারেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। সার্ভার এবং রিকোয়েস্ট, কোন সার্ভারে আমি কাজ করছি বা রান করছি সেই সার্ভারের ইনফরমেশন পাওয়ার জন্য সার্ভার অ্যারে, আর কোন মেশিন থেকে আমার এই সাইটটাতে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, সার্ভার রিলেটেড কোনো রিকোয়েস্ট, সেটা যদি আমরা ধরতে চাই রিকোয়েস্ট নামে অ্যারের মধ্যে থেকে সেটা আমরা পেতে পারি। লাইক তার আইপি অ্যাড্রেস কত, তার মেশিনের নাম কি, তার ম্যাক অ্যাড্রেস কত, তার ডিএনএস, রাইট, সবই কিন্তু আমরা ওই রিকোয়েস্ট থেকে পেতে পারি। সো পুরো কোর্সে কখনো না কখনো আমাদের এই অ্যারেগুলো ইউজ হবে। আজকে আমরা দেখব গেট আর পোস্টের ইউজ। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট ডিপেন্ডেন্সি, জাভাস্ক্রিপ্টের উপর এতটা ভরসা করা উচিত না, কারণ তার কোনো সিকিউরিটি নেই। ঠিক আছে? সিকিউরিটির জন্য আমরা লোকাল স্টোরেজ ইউজ করব। জাভাস্ক্রিপ্টের যেমন অ্যাডভান্টেজ আছে তেমন ডিসঅ্যাডভান্টেজও আছে। জাভাস্ক্রিপ্ট বেশ স্লো করে দেয় সাইটকে, অনেক ইন্টারঅ্যাক্টিভ করে, বাট সাইটকে স্লো করার পেছনে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? না, সকল কাজ পিএইচপি দিয়ে করা যায়। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আপনাকে ইউজ করতে হবেই যদি আপনি ইন্টারঅ্যাক্টিভ করতে চান, বাট বেশি মাত্রায় জাভাস্ক্রিপ্ট ইউজ করাটা সাইটের জন্য ওয়াইজ হবে না। বাট কোনো কোনো কেসে দেখা যায় জাভাস্ক্রিপ্ট ইউজ না করে উপায় নেই, সেই জায়গাগুলোতে আপনাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতেই হবে। তো সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ক্লায়েন্ট এন্ড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা ক্লায়েন্ট এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং যার পাওয়ারও অনেক, যার মাধ্যমে সাইটকে সাদা কালো থেকে রঙিনে রূপান্তর করা হয় জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ করার জন্য। তো আমি এখন একটা ছোট্ট এক্সাম্পলে যাব, ভেরি সিম্পল। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ফার্স্ট নেম ইনপুট বক্স, লাস্ট নেম ইনপুট বক্স, ক্লিক, ফুল নেম। আমি অ্যাকচুয়ালি এখানে ফুল নেমটা দেখব। সো ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে কেউ যদি ক্লিক করে এখানে ফুল নেমটা চলে আসবে। তার মানে ইউজার ইনপুট দেবে, আমি ক্লায়েন্ট থেকে ইউজার ইনপুট নিব এবং এটা সার্ভারে গিয়ে ওই ইনপুটের ডাটাগুলোকে রিসিভ করব, করে সেটাকে কনক্যাট করার মাধ্যমে ফুল নেম করে দেখাবো, তাই না? অ্যাকচুয়ালি আমরা যখন ক্লায়েন্ট থেকে কোনো ডাটা পাঠাবো, আমরা পাঠাবো কার মাধ্যমে? ফর্ম দিয়ে। এখানে অ্যাকশন থাকবে, তাই না? আর থাকবে কি? মেথড। ফর্মটা এখানে কি থাকবে? ক্লোজ। সো মেথড যদি এখানে পোস্ট থাকে, আমার এই ডাটাগুলো চলে যাবে কার মধ্যে? পোস্ট অ্যারেতে। কিভাবে? অ্যাসোসিয়েটিভ ওয়ে।
ডাটাগুলো যাবে পোস্ট অ্যারেতে এবং যাবে কিভাবে অ্যাসোসিয়েটিভ হয়। অ্যাসোসিয়েটিভ কিভাবে, এই যে ইনপুট বক্সগুলো আছে না, তার যে নাম থাকবে সেটা ওই অ্যারের কি হয়ে যাবে, ইন্ডেক্স। যদি আমি ভুল করে বা ইচ্ছে করে কোনো ফিল্ডের নাম না দেই, সেটা অ্যারেতে যাবেই না, যদিও সে ফর্মের অংশ, বাট ওই ভেতরের ভ্যালু আপনি যাই দেন না কেন, ফিল্ডের নাম না, যদি নাম না থাকে তাহলে সে অ্যারেতে পাসই হবে না। বোঝা যাচ্ছে? তো আমি যদি এখানে মেথড ইউজ করি গেট, ডাটাগুলো যাবে কার মধ্যে, গেটের মধ্যে। সো মেথড পোস্ট আর গেটের একটা পার্থক্য আছে। পোস্ট পোস্ট এক্সএমএল এর মাধ্যমে সিকিউর পদ্ধতিতে যে কোনো অ্যামাউন্টের ডাটা সার্ভারের কাছে পৌঁছাতে পারে। হিউজ অ্যামাউন্ট ডাটা আমি যদি পাস করতে চাই, যে ক্লায়েন্ট থেকে প্রচুর ডাটা উইথ ফাইল বা এভরিথিং আমি ক্লায়েন্ট থেকে সার্ভারে নিতে চাচ্ছি, বিশাল একটা ফর্মের ডাটা, তখন আমাদের ইউজ করতে হবে কি, পোস্ট, কারণ তার কোনো লিমিট নেই যে কত ডাটা সে পাঠাতে পারে। আনলিমিটেড ডাটা সে পাস করতে পারে ক্লায়েন্ট থেকে সার্ভারে। ওকে, সিকিউর, কোন দিক দিয়ে যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটা জানা যাচ্ছে না। গেট ডাটাগুলো পাঠাই ইউআরএল দিয়ে, আর ইউআরএল এর একটা লিমিট আছে 1024 ক্যারেক্টার, 1 ক্যারেক্টার 1 বাইট, দ্যাট মিনস 1 কিলোবাইট অনলি ডাটা সে পাস করতে পারে। মানে ব্রাউজারের মাধ্যমে আমি যখন গেট মেথড ইউজ করছি, ডাটাগুলো যাবে কি দিয়ে, ইউআরএল দিয়ে, আর ইউআরএল এ 1024 ক্যারেক্টারের বেশি পাস করা যাবে না, রাইট? তার মানে কি, লিমিটেড ডাটা আমি ক্লায়েন্ট থেকে সার্ভারে পাস করতে পারছি, এবং এটা সিকিউর না, নন সিকিউর। বাট গেটের একটা অ্যাডভান্টেজ আছে ওভার পোস্ট, গেট ফাস্টার দেন পোস্ট। যেখানে আমাদের লিমিটেড ডাটা পাস করতে হবে, সেখানে আমরা অবশ্যই কি গেট ইউজ করব, যাতে আমার অ্যাকশনটা দ্রুত এক্সিকিউট হয়। হিউজ ডাটা যখন নিয়ে কাজ করব, তখন আমরা পোস্ট ইউজ করব। আরেকটা জিনিস খেয়াল রাখবো, খুব কম ডাটা হলেও লগ ইন ইনফরমেশন, ইউজার আইডি, পাসওয়ার্ড কখনোই আমরা গেট দিয়ে পাস করব না, ওই জায়গায় অলওয়েজ কি ইউজ হবে। বোঝা যাচ্ছে? কারো কোনো কোশ্চেন আছে? নেই? হ্যাঁ, এটা আপার কেসে লিখতে হবে। এটা পিএসপির বিল্ট ইন অ্যারে, এর বলা হয় গ্লোবাল অ্যারে, ঠিক আছে? আচ্ছা, সো আমি একটা এক্সাম্পল তৈরি করার চেষ্টা করছি এখন। পুরো টেবিলটাকে একটা ফর্মের মধ্যে নিতে হবে। অ্যাকশন ব্ল্যাঙ্ক, দ্যাট মিনস সেম পেজ, আর মেথড আমি যদি পোস্ট ইউজ করি, আর যদি কোনো কিছু গেট ইউজ করি, আমি পোস্ট আর গেট ইউজ করতে পারি। আর যদি ব্ল্যাঙ্ক রাখি, এর মিনিং হচ্ছে কি, গেট। কোনো কিছু না লিখলে এটাকে বোঝায় কি, গেট হিসেবে। সো আমি ফার্স্টে গেট ইউজ করি।
এই যে নেমটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এই স্ট্রাকচার কি ফর্ম আর টেবিলের মধ্যেই করতে হবে সব? ম্যান্ডেটরি না, আপনি সিএসএস দিয়ে সুন্দর ফর্ম তৈরি করতে পারেন। টেবিল দিয়েই যে করতে হবে এটা ম্যান্ডেটরি না, আপনি সিএসএস দিয়ে কি সুন্দর সুন্দর ফর্ম তৈরি করতে পারেন এইচটিএমএল সিএসএস ইউজ করে, সেভাবে করবেন। আমরা জাস্ট দ্রুত সময়ের মধ্যে একটা ছোট্ট ফর্ম বানানোর জন্য কি করেছি, টেবিলের স্ট্রাকচারটা নিয়ে নিয়েছি। সাবমিট টাইপটা কি হবে, ফর্মের ইনপুটের টাইপ হচ্ছে সাবমিট বাটন, আর ভ্যালু হিসেবে লিখছি কি ক্লিক। যদি এবার আমরা ব্রাউজার থেকে দেখি, ভেরি ইন্টারেস্টিং। ইচ্ছে মতো খেলতেছে। ওয়ানডেও তো হচ্ছে কম রান দেয়, এবার 10 ওভার বল করেছে, 600 করে ডিক্লেয়ার করে দেবে। ইনিংস স্পিড হয়ে যাবে কিনা আমি সন্দেহ প্রকাশ করছি। দেখেন আমার এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ক্লিক আছে। আমি যখন এটাকে সাবমিট করছি, এই যে খেয়াল করেন এখানে ফার্স্ট নেম ইকুয়ালের পরে কিছু নেই, লাস্ট নেম ইকুয়ালের পরে কিছু নেই, তারপরে অ্যান্ড বাটন ইকুয়াল কি আছে, ক্লিক। বোঝা যাচ্ছে? আর মেথডটা কি ছিল, গেট। তো সে ইউআরএল দিয়ে ডাটা পাস করেছে। আমি যদি এখানে লিখি শাহিল আলম, ক্লিক করি, দেখেন ফার্স্ট নেম ইকুয়াল কত বসেছে, শাহিল, লাস্ট নেম ইকুয়াল কত বসেছে, আলম। বোঝা যাচ্ছে? তো সে ইউআরএল দিয়ে ডাটাগুলো পাস করছে। ওই ইউআরএল এর ডাটাগুলো ধরার উপায় কি বা দেখার উপায় কি, ফুল নেম। এখানে আমরা একটু ডাটাটাকে ডাম্প করি, ওভার ডাম্প যেটাকে বলা হয়, যে আমরা ফর্মের ডাটাগুলোকে যদি দেখতে চাই, যে মেথড আছে সেই মেথডের অ্যারেটাকে আমরা প্রিন্ট করে দেখতে পারি যে কিভাবে ডাটাগুলো তার ভেতরে আছে। সো এটা করার জন্য নর্মালি আমরা স্ট্রাকচার করে যদি দেখতে চাই, প্রিন্টার অ্যারেটার নাম কি, গেট। তো এবার যদি আমরা দেখি, ক্লিক, ইউআরএল দিয়ে ডাটা পাস হয়েছে না, এই যে নেম, ফার্স্ট নেম শাফানা, আমার এখানে ফার্স্ট নেম কি শাফানা, লাস্ট নেম আলম, বাটন কি ক্লিক। বোঝা যাচ্ছে? এখন আমি যদি কোনো একটা নাম লাইক লাস্ট নেমটাই রিমুভ করছি,
একটু খেয়াল করবেন, আমি যখন ক্লিক করছি আমি লাস্ট নেমের নেমটা কেটে দিয়েছি না, তো কি এসেছে শুধু ফার্স্ট নেম আর বাটন। লাস্ট নেমের মধ্যে ভ্যালু দিয়েছিলাম, সেটা কি এসেছে? সেটা ক্লায়েন্ট থেকে সার্ভার পর্যন্ত পৌঁছাই নাই। সো নাম লেখাটা কি ম্যান্ডেটরি, তাই না? যদি কোনো ডাটা আমি ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে পাস করতে চাই, আমাকে নাম মেনশন করতেই হবে। নাও আমরা জেনেছিলাম যে একটা অ্যারের একটা ইন্ডেক্স একটা ভেরিয়েবলের মতো, অ্যারের একটা ইন্ডেক্স একটা ভেরিয়েবলের মতো কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম করি, আচ্ছা এটা একটু বলে নেই যে ইকো প্রি মানে প্যাটার্ন করবে, প্রিন্ট আন্ডারস্কোর আর প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয়ে থাকে একটা ফাংশন, আর যেটা পিএসপি বিল্ট ইন ফাংশন, যার কাজ এই ব্র্যাকেট সাইনের মধ্যে যদি কোনো অ্যারেকে দেওয়া হয়, অ্যারের ভেতরে যত ডাটা আছে তাকে দেখিয়ে দেবে সে। আমরা এখনো ফাংশনের কনসেপ্ট জানি না, বাট একটা ফাংশন বিল্ট ইন ফাংশন আমরা অলরেডি ইউজ করে ফেলেছি এবং সেটার কাজ কি সেটা আমি বললাম। তো আমি যদি একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু চাই লাইক ফার্স্ট নেম, আমি যদি ইকো করি যে এরকম যে ডলার আন্ডারস্কোর গেট ইন্ডেক্সের নাম কি ফার্স্ট নেম, তাহলে কি আমি ফার্স্ট নেমটা পেয়ে যাব না? চেক করেন, এই যে শফিউলটা আমি পেয়েছি, রাইট? এবার যদি আমরা দেই ওর ফার্স্ট নেম শাফানা, লাস্ট নেম আলম, আমার এখানে এসেছে কি শাফানা। এখন যদি আমি কনক্যাট করি, মেথডটা কি আমার পোস্ট সরি গেট না, আমরা ইউজ করেছি কি গেট, ইন্ডেক্সটা হবে কি নামে লাস্ট আন্ডারস্কোর লাস্ট আন্ডারস্কোর নেমে। এখন একটা জিনিস আমরা দেখি, সো ইকো ফার্স্ট নেম ইকো লাস্ট নেম, শাফানা আলম কিন্তু আউটপুট দেখাচ্ছে। ক্লিক তানিয়া আলম আউটপুট দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না? তাহলে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা হয়েছে, বাট মেথড ইউজ করেছি কি গেট। এখানে একটা এরর ডিসপ্লে করছে। আমি যখন প্রথমবারের জন্য এখানে আসি, আমাকে বলছে আনডিফাইন্ড ইন্ডেক্স ফার্স্ট নেম, আনডিফাইন্ড ইন্ডেক্স লাস্ট নেম। অ্যাকচুয়ালি আমি যখন কোডিংয়ে আছি, এই যে গেটের ফার্স্ট নেম গেটের লাস্ট নেম, আমি যখন ফার্স্ট টাইম পেজে আসছি আমি কি পাচ্ছি? আমি তো ফর্মের বাটনই প্রেস করি নাই, গেটের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম কীভাবে আসবে? বাটন প্রেস করলেই না ফার্স্ট নেম লাস্ট নেম আসবে। তাহলে আমাদের একটা বিষয় একটু শিখতে হবে, স্টেটমেন্ট। আমি স্টেটমেন্ট নিয়ে খুব সামান্যই কথা বলবো এখন, খুবই কম, জাস্ট ইফ স্টেটমেন্টটা নিয়ে কথা বলবো। স্টেটমেন্ট কি? ব্লক অফ কোড। স্টেটমেন্ট কি? ব্লক অফ কোড। ব্লক অফ কোড যা এক্সিকিউট হবে কন্ডিশনের উপর বেস করে তাকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, আর ব্লক অফ কোড যা এক্সিকিউট হবে কন্ডিশনের উপর বেস করে বারবার তাকে বলা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট। তো পিএসপিতে 8টা স্টেটমেন্ট আছে, এর মধ্যে কন্ডিশনাল হচ্ছে 4টা, রিপিটেড 4টা। রিপিটেড গুলো কি করে? কন্ডিশন যতক্ষণ ট্রু থাকে এই ভেতরের কোডগুলোকে বারবার কি করতে থাকে? রিপিট করতে থাকে। আর কন্ডিশনাল স্টেটমেন্ট ট্রু হলেই ব্লক এক্সিকিউট হবে, ফলস হলে ব্লক এক্সিকিউট হবে না। সো আমি স্টেটমেন্টগুলোর নাম অ্যাটলিস্ট একটু লিখে ফেলি। স্টেটমেন্টগুলোর মধ্যে কন্ডিশনাল, কন্ডিশনাল স্টেটমেন্টে আছে ইফ, ইফ এলস, if
এলস ইফ আর আছে কি সুইচ, এরপরে আছে কি রিপিটেড। রিপিটেড স্টেটমেন্ট সেগমেন্টে আছে ফর while do while for each, ঠিক আছে, for while do while আর for each। এদেরকে বলা হচ্ছে লুপ, যা স্টেটমেন্টকে, যে স্টেটমেন্টের ভেতরের কোডগুলোকে কন্ডিশনের উপর বেস করে বারবার রিপিট করতে থাকবে। আর এটা কি স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, যা একবার এক্সিকিউট হবে, ট্রু হলে এক্সিকিউট হবে, ফলস হলে এক্সিকিউট হবে না। সো আমি উপরে কন্ডিশনাল স্টেটমেন্ট সেগমেন্টে লিখেছি ইফ, ইফ এলস, ইফ আর সুইচ, এই চারটাকে বলা হচ্ছে কন্ডিশনাল। আর রিপিটেড সেগমেন্টে ফর, হোয়াইল, ডু হোয়াইল, ফর ইচ, এদেরকে বলা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট বা লুপ। একটা মাত্র স্টেটমেন্ট ইফ নিয়ে একটু কথা বলি। ইফ যদি এখানে কোনো কন্ডিশন থাকে, কন্ডিশন ট্রু হলে ব্লক এক্সিকিউট হবে, আর কন্ডিশন ফলস হলে ব্লক এক্সিকিউট হবে না। সহজ হিসেব, আমার ভেতরে কোড আছে, এই কোডটা সবসময়ের জন্য আমি এক্সিকিউট করতে চাচ্ছি না। যেমন আমি এই যে এই কোডটুকুকে সবসময়ের জন্য এক্সিকিউট করতে চাচ্ছি না, এই লাইনটা এক্সিকিউট হয়ে যাচ্ছে বলে এরর আসছে। এরর আসছে না, যে আনডিফাইন্ড ইন্ডেক্স ফার্স্ট নেম, আনডিফাইন্ড ইন্ডেক্স লাস্ট নেম। আমি যদি বলি যে এই লাইনটা এক্সিকিউট হবে ঠিক তখন যখন আমার বাটনটা ক্লিক হবে, বাটন ক্লিক হলেই এই লাইনটা এক্সিকিউট হবে, তার আগ পর্যন্ত এই লাইনটা এক্সিকিউট হবেই না। তো সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে ইফের মধ্যে দিয়ে দিতে হবে, বাটন ক্লিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাকে ইফ স্টেটমেন্ট ইউজ করতে হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? ইফের কাজ কি, যদি কন্ডিশন ট্রু করে ভেতরের কোড এক্সিকিউট হবে, যদি ট্রু না করে ভেতরের কোড এক্সিকিউট হবে না। দ্বিতীয় আরেকটি স্টেটমেন্ট একটু চট করে বলে নেই, ইফ এলস। কন্ডিশন ট্রু হলে ইফ এক্সিকিউট হয়, এটা সেকেন্ড স্টেটমেন্ট। আর যদি কন্ডিশন ফলস হয় সেক্ষেত্রে কি এক্সিকিউট হয়? তার মানে দুইটা স্টেট হ্যান্ডেল করার জন্য আমরা ইউজ করব কি ইফ এলস, আর একটা স্টেটের জন্য ইফ, আর দুইয়ের অধিক স্টেটের জন্য ইফ এলস ইফ অর সুইচ কেস, ইফ এলস ইফ অর সুইচ কেস। আচ্ছা, তিনটা পারপাস, আমার সকল পারপাসই অ্যাকচুয়ালি সার্ভ, যে আমি সিচুয়েশন একটা, দুইটা বা দুইয়ের অধিক, এর বাইরে কোনো কিছু আছে নেই। সো এখানে যদি আমি একটা স্টেটমেন্ট লিখি যে ইফ মেথডটা কি, $_get বাটন। বাটনের মধ্যে কখন ভ্যালু আসবে, যখন আমি ক্লিক করব, ক্লিক করলে বাটনে ভ্যালু আসবে, ভ্যালু আসলে ইফ কি হবে, ট্রু, আর ভ্যালু না আসলে কি হবে। তখন আমি যখন প্রথমবার আসব, আমি যখন এই পেজটাতে প্রথমবার আসি, এবার আমাকে বলছে কি আনডিফাইন্ড ইন্ডেক্স বিটিএন। সো এটা হ্যান্ডেল করার উপায় কি, উপায় আছে। আমি চেক করব এবার গেছে। ইসেট একটা বিল্ট ইন পিএসপিসি ইন্ডেক্স বা ফাংশন, যার কাজ কি, যদি অ্যারের ইন্ডেক্সের মধ্যে ভ্যালু থাকে সে রিটার্ন করবে ট্রু, আর ভ্যালু না থাকলে সে রিটার্ন করবে কি ফলস। মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে যে আমার বাটন ইন্ডেক্সে ভ্যালু কখন আসবে, যখন আমি ক্লিক করব, আর যখন আমি ক্লিক করছিই না তখন বাটনের মধ্যে কি কোনো ভ্যালু আছে, নেই। সো ইসেট কি রিটার্ন করছে, ফলস। ইফ রিটার্ন হচ্ছে কি ফলস, ভেতরের কোড এক্সিকিউটই হচ্ছে না। বাট আমি যখন ক্লিক করছি আমার ট্রু হচ্ছে এবং ভেতরের ভ্যালু কাজ করছে, তাই না? বোঝা যাচ্ছে? গুড। সো আমরা
স্টেটমেন্টের ইউজ শিখলাম আর কি, একটা দুইটা স্টেটমেন্ট আর অ্যারের ইউজ শিখেছি। আজকে কিভাবে ইউজার ইনপুট থেকে ডাটা নিতে হয় সেটা অ্যাকচুয়ালি আমরা একটু শিখলাম। যেটা এখন করতে হবে সেটা হচ্ছে ছোট্ট কাজ, আমরা নিজে নিজে করব, স্ক্র্যাচ থেকে করব। টেস্ট হিসেবে কাউন্ট হবে। সিম্পল টাস্ক, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, ঠিক আছে? ছোট্ট করে, অনেক সময় আছে তাই না? এই টাস্কটা আমরা এক্সিকিউট করি। কি হাবিব, রোল নাম্বারটা লিখে নিয়ে সাদা কাগজে, কমপ্লিট হলে ইয়েস, কমপ্লিট না হলে নো। ডিভিশনের বেলা ঠিক আছে। হ্যাঁ হ্যান্ডেল করতে হবে। ডিভিশনের বেলায় জিরোটা হ্যান্ডেল করতে হবে, রিমাইন্ডারের বেলায় জিরোটা হ্যান্ডেল করতে হবে। এবং অবশ্যই এখানে বলতে হবে যে অ্যাডিশন রেজাল্ট, সাবট্রাকশন রেজাল্ট, মাল্টিপ্লিকেশন রেজাল্ট, এরকম। আমি যদি প্লাস বাটন প্রেস করি, এখানে রেজাল্ট দেখাবে অ্যাডিশন রেজাল্ট, তারপরে তার রেজাল্টটা। এখানে দেখাবে কি সাবট্রাকশন রেজাল্ট, তারপরে তার রেজাল্টটা। তার মানে স্ট্রিংটাও চেঞ্জ হবে, ভ্যালুটাও কি হবে। ওকে, পেন রাইট।